হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। শুনতে পাচ্ছ কিনা একটু জানিও। শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। ফেসবুকে ঠিক আছে, ওয়েব অ্যাপে যারা আছো তোমরা একটু জানিও। যাক, সবকিছু ক্লিয়ার আছে। হোপফুলি আমাদের আজকে এই চ্যাপ্টারের যে থিওরিগুলো আছে সেগুলো আমরা শেষ করব। আর হচ্ছে এরপরে আর একটা ক্লাস রাখবো যেটা হচ্ছে সিকিউ সলভিং রিলেটেড। তো দেখবা সিকিউ সলভিং করতে গেলে আসলে নতুন কোনো প্রবলেম সেরকম পাবা না, কারণ যে টাইপের প্রবলেমগুলো আসলে আসে সিকিউতে সেই সব টাইপই আসলে ক্লাসের মধ্যেই কাভার হয়ে গেছে। তবুও আরেকবার অনেকের প্রশ্ন ধরতে সমস্যা হয়, একটু বুঝতে সমস্যা হয়, সেটার জন্য সিকিউ সলভিং একটা এক্সট্রা ক্লাস নিয়ে রাখবো। আর আজকের ক্লাসে যতটুকু স্লাইড আছে যদি কিছু বাকি থেকে যায় তাহলে ওইটা নেক্সট ক্লাসে যাবে। তো আশা করছি পুরোটা আমাদের হচ্ছে শেষ হয়ে যাবে এই মানে এই শুক্রবারের মধ্যে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি ফেসবুকের কমেন্টও দেখতে পাচ্ছি। ঠিক আছে। সো আজকের যেই ক্লাসটা এটা হচ্ছে কিন্তু আমাদের এর আগের দিনের ক্লাসের উপরে অনেকগুলা কনসেপ্ট আসলে ডিপেন্ড করবে। এবং আজকের এই ক্লাসটা যারা ভালোভাবে বুঝতে পারবা তাদের ইনশাল্লাহ ওই ধরো যে শিশিরাঙ্ক রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আমাদের এই বইয়ের লাস্টের দিকে আছে সেইগুলোতে ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, তো এমসিকিউ রাখবো, ঠিক আছে, এমসিকিউ রাখা হবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এমসিকিউ সলভ ক্লাস তো তোমাদের ইমন ভাইয়া নিবেই। তো ইমন ভাইয়া হচ্ছে এমসিকিউ এবং রিক্যাপ ক্লাস যেটা আছে ওইটা ভাইয়া আলাদা করে নিয়ে নেবেন। আর হচ্ছে আমি দেখি কিছু সিকিউ তোমাদেরকে করাই দেবো না। আচ্ছা, স্যার প্র্যাকটিস শিটে এক একটা ম্যাথের মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে কেন? মেইনলি হচ্ছে তোমাদেরকে ওই যে বুয়েটের স্টাইলে, মানে বুয়েট স্ট্যান্ডার্ড যেভাবে পরীক্ষা হয় সেইভাবে করে তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্যই প্র্যাকটিস শিটগুলো এইভাবে করে ডিজাইন করা। তুমি দেখবা বুয়েটের যে প্রশ্নগুলো হয় সেগুলো হচ্ছে এক পেজের মধ্যে 3টা করে প্রশ্ন থাকে এবং একটা প্রশ্নের পরে কিছু ফাঁকা থাকে, তারপর আবার প্রশ্ন থাকে। তো তোমরা যাতে করে এখন থেকেই সেইভাবে করে নিজেদেরকে প্রস্তুতি নিয়ে পারো সেটার জন্যই আসলে ওইভাবে করে দেওয়া। আচ্ছা, তোমাদের তো বোর্ড সিকিউ এমসিকিউ শিট এবং বিগত বছর অ্যাডমিশন কোশ্চেন প্রোভাইড করা হয়নি। এটা দেখো, তোমাদের যে প্র্যাকটিস শিট আছে ওই প্র্যাকটিস শিটটাই যদি ভালো মতন শেষ করতে পারো প্র্যাকটিস শিটটা, তাহলে ইনশাল্লাহ সব কভার হয়ে যাবে। মাশরাফ, ফার্স্ট পেপারের অন্য কোনো অধ্যায় কবে থেকে শুরু হবে? ফিজিক্স ফার্স্ট পেপারটা ফার্স্ট ইয়ারে শেষ করে দিলে অনেক উপকার হয়। দেখো তোমাদের কিন্তু সাইকেলের যে কোর্সগুলো আছে সেইগুলোতে কিন্তু আর্কাইভ ক্লাসগুলো আছে। তো যাদের কলেজের জন্য প্রেশারে আসো তারা আর্কাইভগুলো দেখে শেষ করে ফেলো। আমাদেরকে কলেজের জন্য প্রেশার দিও না। তাহলে যেটা হবে, কলেজে যেরকম অল্প টাইম পায় এবং চ্যাপ্টারগুলো দ্রুত শেষ করে দিতে হয়, আমরা তো আর ওই মেথডে গেলে হবে না। তো প্রত্যেকটা চ্যাপ্টারই ধরে ধরে একদম সুন্দর মতন শেষ করার জন্য টাইম দরকার। তো যেহেতু আর্কাইভ আছে, বিগত বছরের ক্লাসগুলো আছে, তো তুমি সাইকেল যেগুলো তোমার লাগবে সেগুলো নিয়ে তারপরে কলেজের প্রিপারেশনটা ওইখান থেকে কন্টিনিউ করতে পারো। ঠিক আছে, ওইটার জন্য আমাদেরকে প্রেশার দিও না যে ফার্স্ট পেপারে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সেকেন্ড পেপার। ঠিক আছে, ওকে। সো আমরা চলো তাহলে শুরু করি। মেগা এক্সাম কবে হবে জানাই দেওয়া হবে, গ্রুপের মধ্যে খেয়াল রেখো, জানাই দেওয়া হবে। ঠিক আছে, দেখো, সবার আগে আমরা একটু লাস্ট ক্লাসে যেই টপিকগুলো পড়ছিলাম সেইগুলা যদি একটু দেখে আসি, আমরা হচ্ছে সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প। আচ্ছা, আর একটা ডিসক্লেইমার একটু দিয়ে রাখি। আমার এই যে বোর্ডের যে সমস্যাটা, এটা হচ্ছে আজকে ঠিক করাতে চাইছিলাম, কিন্তু আজকে আবার ভাবলাম কোনো কারণে যদি হাত দেওয়ার পরে ঠিক না হয় তাহলে আবার আজকের ক্লাসই ক্যান্সেল করা লাগতে পারতো। তো এই জন্য আজকে বোর্ড ঠিক করা হয় না এখনো পর্যন্ত। ঠিক করার সব প্রসেস আছে, কিন্তু আজকে যদি কোনো কারণে অফ হয়ে যায় তাহলে একটু ধৈর্য ধরো, আমরা বোর্ড ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর কি। ওকে, তো দেখো আগের ক্লাসে আমরা বাষ্পায়ন নিয়ে অনেক কিছু পড়াশোনা করেছিলাম। বাষ্পায়ন বা ইভাপোরেশন, বাষ্পায়ন বা শত বাষ্পীভবন আর কি, শত বাষ্পীভবন, বাষ্পীভবন, শত বাষ্পীভবন নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। তো এই ছোট ছোট কনসেপ্টগুলো আমাদের এই আজকের লেকচারে কিন্তু কাজে লাগবে। ইভাপোরেশন এগুলা আমাদের কাজে লাগবে। এবং তারপরে আমরা দেখেছিলাম ওই যে সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত মানে হচ্ছে স্যাচুরেটেড, স্যাচুরেটেড ভ্যাপার এবং আনস্যাচুরেটেড ভ্যাপার, অসম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্প। আচ্ছা, তো স্যাচুরেটেড ভ্যাপার কোনটা? যে আমরা বলেছিলাম
যে সাপোজ কোনো একটা ঘর, এই ঘরের মধ্যে যতটুকু পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, এই বায়ু, এখানে বায়ু আছে, তো এই বায়ুর একটা বাষ্প ধারণ ক্ষমতা আছে, যেইটার থেকে বেশি বাষ্প সে ধারণ করতে পারে না। সাপোজ এটা হচ্ছে বায়ুর কণাগুলা, আর আমি হচ্ছে এখানে যে কণাগুলো আঁকছি এটা হচ্ছে আমাদের বাষ্পের কণাগুলা। তো বায়ুর কিন্তু একটা নির্দিষ্ট লিমিট আছে বাষ্প ধারণ করার ক্ষেত্রে, যেইটার থেকে বেশি বাষ্প সে ধারণ করতে পারে না। তো যখন সবচেয়ে বেশি বাষ্প ধারণ করে থাকবে সেই অবস্থাটাকে আমরা বলছি সম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত বাষ্প যেই চাপ দেয় সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। আমরা তারপরে আরও দেখেছিলাম সম্পৃক্ত বাষ্পচাপ এর সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে আয়তন পরিবর্তনের সাথে সাথে প্রেশার কিভাবে চেঞ্জ হয়। আমরা দেখছিলাম যে সম্পৃক্ত বাষ্প কিন্তু আয়তন পরিবর্তন হলে প্রেশারের কোনো পরিবর্তন হয় না। আর এই ক্ষেত্রে সম্পৃক্ত বাষ্প কিন্তু বয়েল চার্লস চাপীয় সূত্র মেনে চলে না, কিন্তু অসম্পৃক্ত বাষ্প বয়েল চার্লস চাপীয় সূত্র মেনে চলে। আমি জাস্ট আগের ক্লাসটাই একটু ছোট্ট করে সামারি করছি। সো আমরা আজকে মূলত যেই টপিকগুলো নিয়ে পড়াশোনা করব সেখানে হচ্ছে সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প রিলেটেড টপিকগুলো কিন্তু আছে, ঠিক আছে। তো আমরা এইখানে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে হিউমিডিটি, আর্দ্রতা। হিউমিডিটি বা আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই চ্যাপ্টারের জন্য। দেখা যায় যে মোটামুটি প্রত্যেক বছরই হিউমিডিটি কনসেপ্ট থেকে একটা প্রশ্ন থাকেই, এমসিকিউ হোক সিকিউ হোক, একটা প্রশ্ন থাকেই। তো আমি চেষ্টা করব প্রথমে আগে মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা অ্যানালজি দিয়ে তোমাদেরকে আগে প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝানোর জন্য, তারপরে গিয়ে আমরা এই বাষ্পের মধ্যে ঢুকে যাব বা আসলে আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায় সেই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমে আগে একটু ভারী ভারী সংজ্ঞা একটু আগে পড়ে নেই, তারপরে আমরা হচ্ছে ওই অ্যানালজি দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করে ফেলবো। বায়ু কতখানি শুষ্ক বা ভিজা সেটা নির্দেশ করতে আর্দ্রতা শব্দটা ব্যবহার করা হয়। অনেক সময় শীতকালের বায়ু শুষ্ক থাকে এবং গ্রীষ্মকালের বায়ুটা আর্দ্র বলা হয়। এটা দ্বারা কি বোঝায়? দেখো, শীতকালের বায়ু শুষ্ক, শুষ্ক কথাটার মানে হচ্ছে যেই বায়ুটা শুষ্ক সেইখানে হচ্ছে জলীয় বাষ্প কম, সেইখানে হচ্ছে জলীয় বাষ্প কম। অর্থাৎ যেই বায়ুতে জলীয় বাষ্প কম সেই বায়ুটাকে আমরা বলি শুষ্ক বায়ু। আর গ্রীষ্মকালের বায়ুকে বলছি আর্দ্র বায়ু। আর্দ্র বায়ুতে কি হয় ভাই? আর্দ্র বায়ুতে হচ্ছে জলীয় বাষ্প এর পরিমাণ থাকে বেশি, জলীয় বাষ্প থাকে বেশি, তুলনামূলকভাবে জলীয় বাষ্প বেশি থাকে, সেটাকে আমরা আর্দ্র বায়ু বলি। এখন দেখো, বায়ুর আর্দ্রতা মানে কি? যে ওই বায়ুর মধ্যে কতটুকু জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্প কতটুকু আছে সেইটাকে প্রকাশ করার জন্য দুইটা প্যারামিটার আছে। একটা হচ্ছে পরম আর্দ্রতা আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো খুবই সহজ সহজ দুইটা ডেফিনেশন আছে, পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। দেখো, আমি এবার আমাদের একটা সিম্পল এক্সাম্পলের মধ্যে আগে চলে যাই। খুব মনোযোগ দিয়ে এক্সাম্পলটা আগে খেয়াল করবা। এই সামনের 10 মিনিট যদি ভালো মতন তুমি এক্সাম্পলটা বুঝতে পারো তাহলে দেখবা যে পুরো আপেক্ষিকের জিনিসগুলো, আপেক্ষিক আর্দ্রতার জিনিসগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো, মনে করলাম আমাদের কাছে একটা পাত্র আছে, একটা কন্টেইনার আছে। এই কন্টেইনারের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। এই কন্টেইনার বা একটা পাত্র, এই পাত্রের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। স্পেশাল বৈশিষ্ট্যটা কি? সাপোজ ধরে নাও, ধরে নেই যে এই পাত্রের আয়তন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাড়ে। সাপোজ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাড়ে। তো ভাই, আমাদের তো যে কোনো পাত্রের আয়তনই, যদি আমরা একটা সলিড অবজেক্টের কথা চিন্তা করি, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে তো আসলে সেটা আয়তনে প্রসারিত হবেই। কিন্তু কঠিন পদার্থের বেলায় তো আসলে আয়তন প্রসারণটা একটু নগণ্য হয়। কিন্তু আমরা এখানে ওরকম নগণ্য চিন্তা করব না। আমরা এখানে চিন্তা করব, সাপোজ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে মনে করো 1 লিটার আয়তন বৃদ্ধি পায়। এই পাত্রের আয়তনটা 1 লিটার বা 1 মিটার কিউব পরিমাণ বৃদ্ধি পায়। বুঝতে পারছো? মানে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে পাত্রের আয়তন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, আমি একটু লিখে দিই, ব্যাপক হারে বাড়ে। আমি একটু এই কথাটা উল্লেখ করে দিই, এটা জাস্ট আমাদের বোঝার জন্য আমি বলছি। ব্যাপক হারে বাড়ে, ঠিক আছে? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এটার যে আয়তনটা সেটা হচ্ছে ব্যাপক হারে বাড়ে। অর্থাৎ সাপোজ ধরে নেই সেটা হচ্ছে
1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে এটা মনে করো যে আমাদের 1 লিটার পরিমাণ এটার আয়তন বৃদ্ধি পায়। ঠিক আছে, খুবই উদ্ভট একটা আমরা পৃথিবীতে আছি এখন, যে পৃথিবীতে বা যে জগতে এরকম একটা পাত্র আছে যেই পাত্রকে অল্প একটু তাপ দিলে এর আয়তন অনেকখানি বৃদ্ধি পেয়ে যায়। সো এটা চিন্তা করা কোনো কঠিন কাজ না। এখন মনে করো আমাদের এই পাত্রের যে আয়তন, আমাদের রুম তাপমাত্রায় এই পাত্রের যে আয়তন, আমি একটু লিখে দিই, সাপোজ এই পাত্রের এখন যে আয়তন, পাত্রের আয়তন হচ্ছে মনে করো 10 লিটার, সাপোজ পাত্রের আয়তন হচ্ছে 10 লিটার। এখন এই পাত্রের মধ্যে পানি আছে বা পাত্রের ভিতরে থাকা পানির যে আয়তন, এই পানির আয়তন হচ্ছে মনে করো 4 লিটার। তার মানে পানিটা কোথায় পড়ে আছে? পানিটা হচ্ছে মনে করো এইরকম একটা লেভেলে পড়ে আছে, সাপোজ পানিটা হচ্ছে এইরকম একটা লেভেলে পড়ে আছে। ঠিক আছে, এইটুকু পানি ভর্তি, খুবই ভালো কথা। এখন আমি যদি বলতে চাই যে আচ্ছা বলো তো আমাদের এই পাত্রটা কত অংশ পানি দিয়ে পূর্ণ, এই পাত্রটার কত অংশ পানি দিয়ে পূর্ণ, তাহলে তুমি উত্তরটা কি বলবা? তুমি এখানে যতটুকু পানি আছে সেইটাকে ম্যাক্সিমাম যতটুকু পানি থাকতে পারে সেটা দিয়ে ভাগ দিবা না? এবং যদি পার্সেন্টে প্রকাশ করতে চাও তাহলে 100% বলে দিবা, এবং তারপরে বলবা হ্যাঁ এখানে 40% হচ্ছে এইটা ভরা আছে। বুঝতে পারছো? 40% পানি ভরা আছে, বা গ্লাসের 40% পানি দ্বারা পূর্ণ। এইটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? একটু তাড়াতাড়ি জানাও তো, এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা? এটা কিন্তু ইজি একদম, ভেরি গুড, কারো কোনো প্রবলেম হয়নি। সো তাহলে দেখো আমরা এখানে একটা পাত্র নিছি, সেই পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি রাখছিলাম এবং আমরা বললাম যে পানির আয়তন 4 লিটার আর পাত্র ওখানে ম্যাক্সিমাম 10 লিটার পর্যন্ত ধারণ করতে পারে। তাহলে ওই পাত্রটার কত অংশ পানি দিয়ে পূর্ণ? ওই পাত্রটার 40% কিন্তু পানি দিয়ে পূর্ণ। তাহলে ভেরি গুড, আমরা এটা বুঝলাম। এখন সাপোজ আমরা এই অনুপাতটাকে আর দিয়ে প্রকাশ করছি, কেমন? এই অনুপাতটাকে আর দিয়ে প্রকাশ করছি। এইবার আমাকে একটু বলো তো দেখি, যদি যদি আমরা এখানে পানি ভর্তি করি তাহলে বলো তো এই যে অনুপাত যেটা আর বলছিলাম, এই আর এর ভ্যালু কি আমাদের বাড়বে না কমবে? বলো তো, যদি আমি এখন এটাকে পানি দিয়ে আরো ভর্তি করি, পানির পরিমাণ বাড়লে পানির পরিমাণ বাড়লে আমাদের আর এর পরিমাণ বাড়বে, এটা বুঝছি, তাই না? পানির পরিমাণ যদি বাড়ে তাহলে দেখো আগে পানির আয়তন 4 লিটার ছিল, এখন তাহলে বাড়ার পরে পানির আয়তন হয়তো বা 6 লিটার হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে পানি যদি থাকে 6 লিটার আর ম্যাক্সিমাম পানি থাকতে পারতো 10 লিটার, তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে 6/10, 6/10 ইন্টু 100%। বুঝতে পারছি? এখন খেয়াল করো কখন এটা 100% হবে। আমরা এখানে বলে দিলাম স্থির তাপমাত্রায়, যখন টি কনস্ট্যান্ট থাকলে। কেন ভাই টি কনস্ট্যান্ট থাকলে কেন? কারণ দেখো আমরা কি বলছিলাম, টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে পাত্রের আয়তনটাও কি বৃদ্ধি পাওয়ার কথা না? তাহলে আমরা যদি স্থির তাপমাত্রা রাখি, অর্থাৎ পাত্রের আয়তনটা যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে এর ভিতরে পানি ঢাললে কিন্তু আমাদের এই আর এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে বলো তো? এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না, থ্যাংক ইউ। একটু আমাকে এভাবে হেল্প করে করে আগাও, যে আমি যখন যা জিজ্ঞেস করছি একটু সাথে সাথে রেসপন্ড করো, তাহলে ওই ছুটে যাবে না ট্রেন হঠাৎ করে। এইবার আসো, যদি আমি তোমাকে বলি যে ঠিক আছে এটা তো বুঝলাম, এখন সাপোজ আমাদের পাত্রের পানির পরিমাণ কমে গেলে কি হবে? যদি আমাদের পানি কমে যায়, পানি কমে গেলে আরও কি হয়ে যাবে? কমে যাবে। কখন? যখন আমরা স্থির তাপমাত্রায় আছি, টি যখন কনস্ট্যান্ট আছে তখনকার বেলায় বলছি। কোনো সমস্যা নাই, এটাও বোঝা সহজ, ভেরি গুড। এইবার আসো আমরা একটু টেম্পারেচারটা চেঞ্জ করি। দেখো এখন পর্যন্ত কিন্তু সব কিছুই বোঝা উচিত, কোনো কিছুই কিন্তু কঠিন কোনো কিছু বলিনি।
এইবার মনে করলাম আমাদের পাত্রের মধ্যে পানি আছে, পাত্রের মধ্যে পানি আছে। আমরা কি করলাম, সাপোজ এইবার আমরা এইখানে পাত্রটা দিয়ে পানি ভরতে 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 একদম সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত চলে গেলাম, সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত চলে গেলাম। এইবার আমাকে বলো তো আর এর মানটা কত হবে, আর এর মানটা কত পার্সেন্ট হবে? 1 হবে বা 100% হবে। ভেরি গুড। তাহলে যদি সম্পূর্ণটা ভরে যায় তাহলে হয়ে যাবে 100%, অর্থাৎ পানি যতটুকু থাকতে পারার কথা পুরো পানিটাই যদি থাকে এখানে, পানির মানে এই পাত্রটার পানির যে ধারণ ক্ষমতা সম্পূর্ণটুকুই যদি ভর্তি থাকে তার মানে এটা 100% ফিল্ড, তাই তো? 100% ভর্তি আছে। এইখানে এটা 60% ভর্তি ছিল, এইখানে হচ্ছে আমাদের 40% পানি ভর্তি ছিল। আচ্ছা, তাহলে যখন একদম যতটুকু ক্যাপাসিটি ওই পুরোটা ভরে যদি পানি থাকে তাহলে ওইখানে আমাদের 100% কিন্তু ওই গ্লাসটা বা ওই কন্টেইনারটা ফুলফিলড আছে। এইবার আমার একটা কথার উত্তর দাও, এই পাত্রটার আয়তন ছিল, পাত্রটার যে আয়তন, সাপোজ পাত্রের আয়তন পানির আয়তনটা বারবার লিখতে আমার কষ্ট হচ্ছে, একটা কাজে প্রকাশ করি। পাত্রের আয়তনটাকে আমি ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করি আর পানির আয়তনটাকে আমি স্মল এফ দিয়ে প্রকাশ করি, কেমন? তাহলে বলো তো যদি এরকম হয়, আমরা যখন আর বের করছি, আর বের করছি, আর এর সূত্রটা তাহলে কেমন? উপরে লিখছিলাম হচ্ছে পানির আয়তন আর নিচে লিখছিলাম হচ্ছে আমাদের পাত্রের আয়তন, স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। যতটুকু আছে আর ম্যাক্সিমাম যতটুকু থাকতে পারে এই অনুপাতটাই হচ্ছে আমাদের কতটুকু ভর্তি আছে। এইবার আমাদের বলো তো যদি কাহিনীটা এরকম হয় যে আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি তো ছিল ভাই 10 লিটার, কিন্তু আমি পানি ভরলাম 12 লিটার, তাইলে ভাই বলো তো বাকি 2 লিটার পানির কি অবস্থা হবে? এরা কি এই পাত্রের মধ্যে থাকতে পারবে? কি অবস্থা হবে? পড়ে যাবে, পড়ে যাবে। মানে ওই কানায় কানায় পূর্ণ হওয়ার পরে বাকি 2 লিটার পানি কিন্তু কোনা বেয়ে পড়ে যাবে। আচ্ছা, তাহলে এই সিচুয়েশনটা আমরা বুঝলাম যে এখানে 2 লিটার পানি কিন্তু 2 লিটার পানি পাত্র থেকে বের হয়ে যেতে হবে বা বের হয়ে যাবে, পাত্র থেকে বের হয়ে যাবে। আচ্ছা, ভেরি গুড। তাহলে এই ফেনোমেনাগুলা যদি আমরা বুঝি, এইবার আসো আরেকটা ছোট্ট জিনিস, আমাদের আপেক্ষিকতা পড়া প্রায় শেষ, প্রায় শেষ, আপেক্ষিকতা বোঝা প্রায় শেষ। এইবার জাস্ট আরেকটা জিনিস একটু চিন্তা করব, সেটা হচ্ছে এতক্ষণ কিন্তু আমরা দেখো পাত্রটার মধ্যে পানির আদান প্রদান করছিলাম, পানি ভরছিলাম বা পানি খালি করছিলাম। এতক্ষণ পর্যন্ত আমরা পাত্রের ভিতরে পানির লেভেলটা চেঞ্জ করছিলাম, পানি বাড়াচ্ছিলাম বা পানি কমাচ্ছিলাম। কিন্তু এবার একটা উল্টা কাজ করব। মনে করো এইটা হচ্ছে আমাদের সেই মনে করো এইটা হচ্ছে আমাদের সেই পাত্র, পানি যেটা আছে পানি মনে করো এই পরিমাণে আছে। তো আমরা কি করলাম এইবার না টেম্পারেচারটা কমায় দিতে শুরু করলাম। বলতো আমাদের এই পাত্রের ফেনোমেনা কি হয়, কাহিনী কি হয়? এই পাত্রের কাহিনী যেটা হয়, টেম্পারেচার কমালে আয়তন কিন্তু কমতে থাকে, টেম্পারেচার বৃদ্ধি করলে আয়তন ব্যাপক হারে বাড়ে আর টেম্পারেচার কমতে থাকলে আয়তনটাও ব্যাপক হারে কমে। অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমলে কিন্তু এর ধারণ ক্ষমতা 1 লিটার করে কমতে থাকবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে দেখো যখন আমাদের টেম্পারেচার আমি কমাই দিচ্ছি তাহলে পাত্রের মধ্যে পানির পরিমাণ কিন্তু ফিক্সড, পানির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু যখন আমি টেম্পারেচার কমাই দিব তখন বলো তো আমাদের পাত্রে আগে যতটুকু ধারণ করতে পারত, টেম্পারেচার কমাই দেওয়ার পরে এখন কি ধারণ ক্ষমতা আগের থেকে কমে যাবে না? দেখো তো যদি টেম্পারেচার এবার কমাই দেই তাহলে আগে যতখানি সেটা ধারণ করতে পারত এখন কি ধারণ ক্ষমতা আগের চেয়ে কমে যাবে না? কমে যাবে। আচ্ছা আমাকে একটু বলো তো এটা যদি এ কন্ডিশন হয় এবং এটা যদি বি কন্ডিশন হয় তাহলে বলো তো কোন ক্ষেত্রে আর এর মান বেশি? বাম পাশে যে কন্টেইনারটা এটা কি বেশি ফিল্ড, বেশি পার্সেন্ট ফুলফিল, নাকি ডান পাশের যে কন্টেইনারটা এটা দেখে মনে হচ্ছে এটা পার্সেন্ট আকারে এখানে বেশি পার্সেন্ট ভর্তি? বি তাহলে বেশি পার্সেন্ট ভর্তি। ভেরি গুড, ভেরি গুড।
তাইলে দেখো এখানে কিন্তু এইটার তুলনায় এটার আর এর মানটা বেশি। কেন? কারণ আর সমান কি ছিল? স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ছিল। তাহলে স্মল এফ মানে কতটুকু আছে আর ক্যাপিটাল এফ মানে কতটুকু থাকতে পারে। সো যখন আমি টেম্পারেচার কমায় দিলাম তখন স্মল এফ এর কোনো পরিবর্তন কিন্তু হয়নি, কারণ পাত্র থেকে তো পানি বের হয়নি, ঢুকেওনি। কিন্তু ক্যাপিটাল এফ যেটা, টেম্পারেচার কমার সাথে সাথে কিন্তু দেখো পাত্রের ধারণ ক্ষমতা কমে গেছে। সো এটা কমে যাওয়ার কারণে কিন্তু আর এর যে মানটা এটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। অর্থাৎ এইটা যদি আমাদের 40% ফিল্ড থাকতো, এইটা কিন্তু হয়তোবা 60% ফিল্ড। ঠিক আছে? তো তার মানে দেখো যদি টেম্পারেচার কমাই দিচ্ছি যখন, তখন কিন্তু আমাদের এই আর এর মানটা আসলে বেড়ে যাচ্ছে। কারণ কারণ কি এই পানি কমে যাচ্ছে না, পাত্রর সাইজই এখন ছোট হয়ে গেছে। তো তাহলে এই জন্য কিন্তু আর এর মানটা এখন বেড়ে গেল। এইবার আরেকটা খুবই মজার একটা কাহিনী করব। যদি আমরা একটা কাজ করি, এই যে টেম্পারেচারটা কমাচ্ছিলাম না, সো এই টেম্পারেচার কমাতে 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 সি কন্ডিশন এমন একটা অবস্থায় আসলাম, টেম্পারেচার কমালে কিন্তু পাত্রের ধারণ ক্ষমতা কমতে থাকছে। সো বলো তো পাত্রের সাইজ যদি এখন ছোট হতে 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 এমন হয় যে একেবারে যতটুকু পানি আছে পাত্রের ধারণ ক্ষমতাও ততটুকু, তাহলে বলো তো এখন আর এর মানটা কত হয়ে যাবে? আর এর মানটা 100% হয়ে যাবে। ভেরি গুড। সো আর এর মানটা এখন হয়ে যাবে 100%। দেখো খেয়াল করে, তোমরা যারা সম্পৃক্ত অসম্পৃক্ত জিনিসটা বুঝছিলে আগের ক্লাস, এবং আজকে শুরুতেও তো বললাম যে সম্পৃক্ত মানে কি, যে ম্যাক্সিমাম যতটুকু বাষ্প ধারণ করার ক্ষমতা আছে যদি সেইটা থাকে তাহলে ওই বাষ্পটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প। আর ম্যাক্সিমাম যতটুকু ধারণ ক্ষমতা তার থেকে যদি কম পরিমাণ বাষ্প থাকে তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। তো তাহলে আমরা বলতো কোনটাকে এখানে, কোন গ্লাসটা বা কোন কন্টেইনারটাকে সম্পৃক্ত বলতে পারবো? বি কে নাকি সি কে? কোন গ্লাসটাকে সম্পৃক্ত বলতে পারবো? সি কে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো এই সিটাকে কিন্তু আমরা বলবো সম্পৃক্ত। এখন এইখানে যেই টেম্পারেচারে আমরা এরকম সম্পৃক্ত অবস্থাটা পেলাম না, যে টেম্পারেচারে আমরা এই সম্পৃক্ত অবস্থাটা পেলাম, সেই টেম্পারেচারটাকে আমি সাপোজ টিডি দিয়ে প্রকাশ করছি। এটা একটি স্পেশাল টেম্পারেচার। দেখো এটা কিন্তু একটা স্পেশাল টেম্পারেচার। কেন স্পেশাল টেম্পারেচার? কারণ এই টেম্পারেচারটাতে আমরা কি করছি, পাত্রের ধারণ ক্ষমতা কমায় নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে পানির লেভেল পর্যন্ত নিয়ে চলে আসছি। এর আগের বারও 100% হয়েছিল, তখন কিভাবে করছিলাম 100%টা? তখন আমরা কিন্তু, আচ্ছা দাঁড়াও এটাকে একটু বড় করে দিই তো, হ্যাঁ এটাকে একটু বড় করে দেই, কিন্তু একটা মিনিট একটু দাঁড়াও, আমি এইটাকে একটু বাইরে নিয়ে আসি তাহলে জিনিসটা বুঝতে পারবা। ওকে, হ্যাঁ এখানে হচ্ছে পাত্রের থেকে ইয়ার পরিমাণটা বেশি হয়ে গেছে, এই যে পাত্রের সাইজের থেকে বড় হয়ে গেছিল। তো দেখো আমরা কিন্তু 100% দুইবারে করছিলাম, 100% কিন্তু দুইবারে করছিলাম। একবার হচ্ছে পাত্রের সাইজটা ছোট করে দিয়ে 100% করে ফেলছি, আরেকবার হচ্ছে পানির পরিমাণ বাড়াতে 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 100% করে ফেলছি। তাহলে দুইভাবে কিন্তু আমরা 100% করতে পারছিলাম, মানে একদম গ্লাসটা ফুল করে ফেলতে পারছিলাম বা পাত্রটা ফুল করে ফেলতে পারছিলাম। আচ্ছা এইবার আরেকটা কাহিনী, যদি আমি এখন টেম্পারেচারটাকে টিডি, যেটা স্পেশাল একটা টেম্পারেচার ছিল, এই টিডি থেকেও যদি আমি টেম্পারেচারটা আরো একটু কমায় দেই, দাঁড়াও একটু, এটা তো চেঞ্জ হবে না। আমি যেটা করব এটাকে আমি বটম লেয়ারে নিয়ে গেলে, হ্যাঁ ওকে। সো এইবার আমি যেটা করছি, ধরো টেম্পারেচারটা এমন করলাম, টেম্পারেচারটা কমাই দিব টিডি এর থেকেও, টিডি এর থেকেও যদি টেম্পারেচার কমাই দেই তাইলে আমাকে বলো তো এবার আমাদের যে কন্টেইনারটা ছিল সেটা আরো ছোট হতে থাকবে না? আরো ছোট হতে থাকবে। এবং আরো ছোট হলে এখন বলো তো এইটুকু যেই পানি, এই যে উপরে যতটুকু পানি ছিল, এইটুকু পানি কি আর পাত্রের মধ্যে থাকতে পারবে, নাকি এরা পড়ে যাবে? এরা বের হয়ে পড়ে যাবে না? পানি পড়ে যাবে। ঠিক আছে? সো এই পুরা ঘটনাটা তুমি যদি বুঝে থাকো তাহলে আসলে আমাদের এই আপেক্ষিকতার জিনিসগুলো, আপেক্ষিক আর্দ্রতার যে বিষয়গুলো সেইগুলো আসলে বোঝা হয়ে গেছে। কিভাবে সেটা আমি আসবো। তাহলে দেখো পাত্রের উদাহরণগুলা যদি তুমি ভালোভাবে বুঝো, আমরা প্রথম থেকে আরেকবার আসি তাহলে। একেবারে সহজ জিনিস, আমাদের কাছে একটা পাত্র ছিল, সেই পাত্রের আয়তন
সেই পাত্রের আয়তনটাকে আমি ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করছি, যে যতটুকু ম্যাক্সিমাম থাকতে পারে পানি, আর যতটুকু পানি ওর মধ্যে আছে সেইটাকে আমরা হচ্ছে স্মল এফ দিয়ে প্রকাশ করছিলাম। তো আর একটা অনুপাত, এই অনুপাতটা হচ্ছে কতটুকু আছে ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে। তো আমরা যদি আর এর মান বাড়াতে চাই তাহলে দুইভাবে বাড়ানো যায়। একটা হচ্ছে এই স্মল এফকে বাড়াই দিতে পারি, তাহলেও আর বাড়বে, অথবা এই ক্যাপিটাল এফটাকে আমরা কমাই দিতে পারি। দুইভাবেই কিন্তু আরটাকে আমরা বৃদ্ধি করতে পারি। আর এখানে কি নির্দেশ করছে, যে আসলে গ্লাসটা কত পার্সেন্ট ফুলফিল আছে, গ্লাসটা কত পার্সেন্ট ফিল্ড আছে, কত পার্সেন্ট পূর্ণ আছে গ্লাসটা। আচ্ছা, তো তাহলে এখান থেকে দেখলাম যদি আমি পানির পরিমাণ বাড়াতে থাকি, অর্থাৎ এই যে পানির আয়তন যেটা স্মল এফ, এটার পরিমাণ যদি বাড়াতে থাকি তাহলে আর এর মান বাড়ে। যদি পানির পরিমাণ কমাতে থাকি তাহলে গ্লাস আস্তে আস্তে খালি হতে থাকছে, আর এর পরিমাণ কমতে থাকবে। খুবই সিম্পল। তারপরে আসো, যদি আমি পানির পরিমাণ বাড়াতে 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 100% করে দিই, পুরো ভর্তি করে দিই, তাহলে আমাদের আর এর মানটা সর্বোচ্চ তখন। এরপরে যখন আমি চাইবো যে না আরও একটু পানি ভরিত, সেটা কি আর পারবো না, তাহলে বাকি যে পানিটুকু ঢালার চেষ্টা করবো, যদি এক্সট্রা 2 লিটার, এটা তখন পাত্র থেকে বাইরে বের হয়ে চলে যাবে, ওটা আর ধরে রাখতে পারবে না পাত্রটা আর এক্সট্রা 2 লিটার পানি ধরে রাখতে পারবে না। এরপরে আসো যে আমরা কি করলাম, এতক্ষণ কিন্তু কিসের চেঞ্জ করছি, মানে স্মল এফ এর চেঞ্জ করছিলাম। এতক্ষণ আমরা হচ্ছে পাত্রে পানির পরিমাণটা চেঞ্জ করছিলাম, কিন্তু এইবার মনে করো পানির পরিমাণটা ফিক্সড করে রাখছি। সো পানির পরিমাণ যদি ফিক্সড করে রাখি, এইবার আমি টেম্পারেচার আস্তে আস্তে কমাবো। সো টেম্পারেচার যদি কমানো হয়, তাপমাত্রা কমানো হলে কি হবে, ওই পাত্রের আয়তনটা ছোট হতে থাকবে, ওই যে স্পেশাল একটা পাত্র এটা, ঠিক আছে। তো এই পাত্রটা কি হচ্ছে, টেম্পারেচার কমালে এর আয়তন কমতে থাকবে। সো দেখো যত আয়তনটা কমবে তত কিন্তু বেশি পার্সেন্ট এখন ফুলফিল হয়ে যাবে পাত্রটা। সো আমি যদি কমাতে 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 এমন একটা টেম্পারেচারে পৌঁছাই, যেই টেম্পারেচারে আমাদের পাত্রটা ভর্তি হয়ে গেছে, যেই টেম্পারেচারে আমাদের পাত্র আগে খালি ছিল এখন পাত্রটা ভর্তি হয়ে গেছে, সেই টেম্পারেচারটাকে আমরা নাম দিছি কি টিডি। এখন আমি যদি এই টিডি থেকেও আয়তনটা আরো কমায় দেই, তাহলে কি হবে, পাত্রের আয়তন আরো কমায় দিলে বাকি পানিগুলো এখান থেকে কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। সো সাপোজ আমাদের এখানে কিন্তু পাত্রের যে আয়তনটা ছিল সেটা হয়তো বা 4 লিটার ছিল, আর পানি ছিলও হচ্ছে 4 লিটার, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, পাত্রের আয়তনটা এখন হয়ে গেছে ধরো 2 লিটার, না 2 লিটার না, ধরলাম 3 লিটার। আর আমাদের পানি ছিল কতটুকু, পানি ছিল কিন্তু 4 লিটার, সো এখানে হচ্ছে 4 লিটার টোটাল পানি ছিল, সেখান এটাকে আমি যদি 2 ভাগে ভাগ করে লিখি, তাহলে দেখো এই 3 লিটার পানি পাত্রের মধ্যে থাকবে, বাকি 1 লিটার পানি কিন্তু পড়ে যাবে। সো আমাকে এবার একটু বলো, পুরো কাহিনীটা কি আসলে তুমি বুঝছো কিনা? কোনো কঠিন জিনিস কিন্তু না, ক্লাস 2 এর বাচ্চা বুঝবে। এই পাত্র ভরা পানি খালি হওয়া, এটা কিন্তু একেবারে ক্লাস 2 এর পোলা পানি বুঝবে। এই যে একজন বলছে পাত্র কিভাবে ছোট হয়, আমি বলে দিছিলাম এখানে যে এটাকে তুমি ধরে নাও, যে সাপোজ এমন একটা পাত্র এটা যেটা হচ্ছে টেম্পারেচার কমলে আয়তনটা কমতে থাকে, এটাকে ধরে নিতে বলছিলাম। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে, গেল। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা আর আরেকবার বলার কিচ্ছু নাই, 2 বার অলরেডি বলা হয়ে গেছে। সো এটা একদম সহজ জিনিস, এখন আর এগুলা নিয়ে সময় কাটাবো না। এইবার আসো, আমরা যেই টপিকে মেইনলি ছিলাম, যে আমাদের আমরা চাই যে বাতাসের মধ্যে কতটুকু জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্পের পরিমাণটা মেজার করতে চাই, তো এটা 2টা ভাবে করা যায়। একটা হচ্ছে যে কত কেজি এখন জলীয় বাষ্প আছে বাতাসে সেইটা, আর আরেকটা হচ্ছে অনুপাতের সাহায্যে। তো আমরা আগে কত কেজি আছে এটা কিভাবে মেজার করে এটাকে একটু দেখি, যেটাকে আমরা পরম আর্দ্রতা বলছি। দেখো পরম আর্দ্রতা, আগে এককটা দেখি, দেখো 10⁻⁻² কেজি পার মিটার কিউব। এককটা মানে কি বুঝতে পারছো, 1 মিটার কিউবে 10⁻⁻² কেজি পরিমাণ জলীয় বাষ্প ওই ইয়ার মধ্যে আছে, রুমের মধ্যে আছে। তাহলে দেখো পরম আর্দ্রতা যেটা, সেটা আসলে কিন্তু একটা ঘনত্বের এককের মতন। ঘনত্ব যেমন কি থাকে, ঘনত্ব যেমন হচ্ছে ρ = m/v থাকে না,
যে আমাদের ভি আয়তনে যদি এম কেজি ভর থাকে, একক আয়তনে কতটুকু ভর আছে, এম বাই ভি। তো তাহলে এখানে যেমন রো সমান সমান এম বাই ভি, ঠিক তেমনি আমাদের পরমাদ্রতাও এরকম দেখো এম বাই ভি একটা একক দিয়ে প্রকাশ করছে। সো বায়ুর পরমাদ্রতা হচ্ছে 10⁻⁻² কেজি পার মিটার কিউব। এটা কি বোঝাচ্ছে দেখো, যে 1 মিটার কিউব আয়তনের বায়ুতে কত কেজি জলীয় বাষ্প বিদ্যমান আছে এটাকে প্রকাশ করছে। ঠিক আছে? আচ্ছা, না ইন্টারনেটের কারণে আরেকবার বুঝতে পারেন, একটু ফেসবুকে গিয়ে একটু পিছন থেকে দেখে আসো প্লিজ। আচ্ছা, সো তাইলে দেখো, কোনো সময় কোনো স্থানের একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর পরম আর্দ্রতা বলে। ঠিক আছে? একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুটার পরম আর্দ্রতা বলে। দেখো আমি একটু বলে নেই শাহরিয়ার, এটা কিন্তু অনলাইন ক্লাস, তো তোমার এখানে কিন্তু সবার বাংলাদেশে সবার নেট একই লেভেলে থাকবে এটা হবে না, এটা খুব স্বাভাবিক। এখন তুমি বলতেছো আরেকবার রিক্যাপ করেন ইন্টারনেট সমস্যার কারণে, আরেকজন বলবে ভাই আমার ইন্টারনেট সমস্যা হয়েছে, তাহলে আমাকে কেন আরেকবার বলবেন না? তো এইভাবে করে আমি কখনোই কোনো পড়া শেষ করে যেতে পারবো না। সো এই জন্য যেহেতু অনলাইন ক্লাস, এটা তো অফলাইন না যে ভাই আমি স্যার আমি মিস করে ফেলছি আমার আরেকবার বুঝান, সেখানে তো তোমার আর কোনো ব্যাকআপ থাকে না। যেহেতু অনলাইন ক্লাস, আমরা চেষ্টা করব যতটা এফিশিয়েন্ট থাকা যায়। তো যেহেতু রেকর্ড থাকছে, এটা রিক্যাপ করার তার কোনো মানেই হয় না ইন্টারনেটের ইস্যুর কারণে। ওকে, সো দেখো আমাদের এখানে যেটা বললো, কোনো সময় কোনো স্থানের একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর পরম আর্দ্রতা বলে। তো ওই যে এটাই কথা, দেখো এককটা যদি মাথায় রাখো তাহলে সংজ্ঞাটা তোমার জন্য ডিরাইভ করা অনেক সহজ হয়ে যাবে। তো ওই যে একক আয়তনের বায়ুতে কতটুকু জলীয় বাষ্প থাকে সেটাই পরম আর্দ্রতা নির্দেশ করে বা অ্যাবসলিউট হিউমিডিটিকে নির্দেশ করে। এইবার আসো আপেক্ষিক আর্দ্রতা, এটা আমাদের না অলরেডি পড়া হয়ে গেছে। আপেক্ষিক আর্দ্রতা যেটা, এটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। কিভাবে দেখো, মনে করো আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি একবারে বললেই বুঝে যাবা। সেটা হচ্ছে আর সমান সমান, আর সমান সমান আপেক্ষিক আর্দ্রতাকে আর দিয়ে প্রকাশ করা হয়। আপেক্ষিক আর্দ্রতা যেটা, আপেক্ষিক আর্দ্রতা যেটা, আপেক্ষিক আর্দ্রতা যেটা, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। সো আর মানে হচ্ছে এই দুইটা জিনিসের অনুপাত। দুইটা জিনিস কার কার? একটা হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে সেইটা, আর আরেকটা হচ্ছে বাতাসে ম্যাক্সিমাম কতটুকু জলীয় বাষ্প থাকতে পারে। এই দুইটার যে অনুপাত সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। কি সহজ দেখো, যে আমরা এখানে দেখো আমি যদি সহজে এভাবে লিখি, এটা কখনো পরীক্ষার খাতায় লিখবা না, আমি জাস্ট তোমার নোট খাতা থেকে যাতে করে একবারে পুরো জিনিসটা মাথায় চলে আসে এই জন্য এখন দুইটা শব্দ লিখবো খালি। এফ মানে হচ্ছে কতটুকু আছে, আর ক্যাপিটাল এফ মানে ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে, ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে। সো এটা খবরদার এটা পরীক্ষায় লিখবা না আছে বাই ম্যাক্স, এটা কোনো সূত্র না, এটা জাস্ট আমি কি বললাম নোট খাতা দেখে যাতে করে পরে একবারে কি বোঝায় এটা বুঝে ফেলতে পারো এই জন্য এভাবে করে লেখা। সো এই আছে বাই ম্যাক্স এইটাই হচ্ছে আমাদের মূলত আপেক্ষিক আর্দ্রতাটা নির্দেশ করে। ঠিক আছে, যে আমাদের এখন জলীয় বাষ্প ঘরের মধ্যে কতটুকু আছে আর ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে, এক্স্যাক্টলি পানির আর পাত্রের যে উদাহরণটা দিছিলাম সেটার মতন। আমি যদি আগের এক্সাম্পলের সাথে রিলেট করি, এক্সাম্পলের সাথে একটু রিলেট করি, এক্সাম্পলের সাথে, এক্সাম্পলের সাথে রিলেট করছি এবার। দেখো আমরা এক্সাম্পলে কি দেখছিলাম, আমরা দেখছিলাম না পাত্রের আয়তন, পাত্রের, আচ্ছা পাত্রের আয়তন পরে, আগে পানির কথা বলি। পানির আয়তন যেটা দেখছিলাম ওইখানে, পানির আয়তনটা তুমি চিন্তা করো বায়ুতে বাষ্পের পরিমাণ হিসাবে। পানির আয়তনটাকে তুমি চিন্তা করো হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ হিসাবে, জলীয় বাষ্পের পরিমাণ হিসাবে, পরিমাণ হিসাবে জাস্ট রিলেট করো। যেখানে আগের এক্সাম্পলে পানির আয়তন বলতে আমরা যেটাকে বুঝছিলাম, আগের এক্সাম্পলে পানির আয়তন বলতে আমরা যেটাকে বুঝছিলাম, এই যে এটাকে আমরা পানির আয়তন বুঝছিলাম না, এই দেখো, হ্যাঁ। তো এই পানির আয়তন যেটা ছিল এটাকে আমি কি দিয়ে প্রকাশ করতাম, এফ দিয়ে প্রকাশ করতাম। সো এটা ছিল পানির আয়তন, এটা মানে মনে করো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কতটুকু আছে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত। আর ক্যাপিটাল এফ মানে কি ছিল, পাত্রে পানির ধারণ ক্ষমতা, পাত্রে
পানির ধারণ ক্ষমতা ছিল, পাত্রে পানির ধারণ ক্ষমতা ছিল, আর এইখানে হবে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা, বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা। জাস্ট ওইটার সাথে রিলেট করো। অর্থাৎ ম্যাক্সিমাম কতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে এটা হচ্ছে ক্যাপিটাল এফ, আর যতটুকু জলীয় বাষ্প আছে সেটা হচ্ছে স্মল এফ। ঠিক আছে? আচ্ছা, ওকে, হ্যাঁ, তোমাদের সাথে ছলনা করে সব বুঝাই দিছি। গুড। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা এই যে স্মল এফ পাইছি, ক্যাপিটাল এফ পাইছি, ভাইয়া ক্যাপিটাল এফ যেটা, এটা তো ভাইয়া পাত্রের পানির ধারণ ক্ষমতা। বলো তো এই পানির ধারণ ক্ষমতা কার উপরে নির্ভর করতো? একটু কমেন্টে জানাও তো। পাত্রে পানির ধারণ ক্ষমতা বা পাত্রের টোটাল ক্যাপাসিটিটা কার উপর নির্ভর করতো? টেম্পারেচারের উপরে। এক্স্যাক্টলি বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাটাও টেম্পারেচারের উপরে নির্ভর করবে। অর্থাৎ এইটা যেমন প্রপোর্শনাল টু টেম্পারেচার ছিল, বায়ুতে কতটুকু জলীয় বাষ্প ম্যাক্সিমাম থাকতে পারে এইটাও হচ্ছে প্রপোর্শনাল টু টেম্পারেচার। এইটাও হচ্ছে প্রপোর্শনাল টু টেম্পারেচার, যে টেম্পারেচার যত বাড়বে সেই অনুযায়ী দেখা যাবে আমাদের বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাটাও বাড়তে থাকবে। অর্থাৎ ওইটার মতো চিন্তা করো, পাত্রের জায়গা বাড়ছে, আর যদি টেম্পারেচার কমাই দেই তাহলে পাত্রের জায়গা আস্তে 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 ছোট হতে থাকবে। এক্স্যাক্টলি যা কিছু উদাহরণ ওখানে দেখাইছিলাম এখানে প্রত্যেকটা উদাহরণ একইভাবে কাজ করবে। ঠিক আছে? তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝাই আশা করি বুঝে গেছি, যে কতটুকু জলীয় বাষ্প পাত্রের, আমাদের একটা ঘরের কথা যদি চিন্তা করি তাহলে ঘরের মধ্যে কতটুকু জলীয় বাষ্প আছে ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে, এই অনুপাতটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। খুবই সহজ, রিলেটিভ হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা। ওকে, এখন আসো, আমরা এখানে অনেক হিজিবিজি কথা লেখা আছে না, এগুলো সব তোমার বোঝানো হয়ে গেছে। সো আমি এখন যেটা করব, আমি একটা পয়েন্টার নিব। সো এই পয়েন্টার নিয়ে আমি শুধুমাত্র যেই জায়গাগুলো মার্ক করব তুমি জাস্ট ওই জায়গাটাতে ফোকাস করবা। ঠিক আছে? জাস্ট ওই জায়গাতে ফোকাস করবা। আপেক্ষিক আর্দ্রতা থেকে আরেকটা জিনিস একটু মনে পড়লো, তোমাদেরকে একটু বলে যাই। সেটা হচ্ছে, দেখো আমরা অনেক সময় এরকম হয় না যে ভাইয়া পড়তে পড়তে গেলে মনে হয় যে ভাইয়া উফ আমি মনে হয় আর পড়তে পারবো না, আমার লিমিট এইটুকুই, আমি ভাইয়া এর থেকে বেশি আর পড়তে পারবো না। ধরো তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে পাত্রের আয়তনের সমান। তুমি যখন পড়া শুরু করো তখন দেখা যায় যে ভাই আমি লোড বাড়তেছে লোড বাড়তেছে লোড বাড়তেছে, একটু পরে এসে মনে হয় যে ভাই আর তো সম্ভব না, আমি মনে হয় এর থেকে বেশি আর পড়াশোনা করতে পারবো না, এর থেকে বেশি আমি আর পরিশ্রম করতে পারবো না। মানে সবসময় আমাদের মনে হয় যে আমরা হচ্ছে একটা লিমিট পর্যন্তই হয়তো হাইয়েস্ট এফোর্ট দিতে পারবো। কিন্তু আসলে যেটা হয় দেখো, তোমার কাছে এখন মনে হচ্ছে যে ভাই আমি তো 100% আমার পটেনশিয়াল ইউজ করে ফেলছি, আমি তো 100% পটেনশিয়াল ইউজ করে ফেলছি। কিন্তু খেয়াল করো, তুমি যদি কোনোভাবে এই যে পাত্রের যে আয়তনটা আছে, তোমার ওই পাত্রের আয়তন বা তোমার মেইন যে ক্যাপাসিটিটা যদি বাড়াইতে পারো, ক্যাপাসিটিটা যদি বাড়াতে পারো, তাহলে কিন্তু দেখো তুমি আসলে তুমি একদম 100% অকুপাইড এখনো হও নাই, তুমি কিন্তু 50% বা 40% অকুপাইড হিসেবে থাকতে পারো। এখন যেটা ঝামেলা হয় আমাদের, ধরো এই যে যখন পড়তে বসি তখন বিভিন্ন রকমের ডিস্ট্র্যাকশন কাজ করে। সো যখন তুমি সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছো, যখন বন্ধুদের সাথে আড্ডাবাজি করছো, তখন এই সমস্ত ডিস্ট্র্যাকশনগুলোর কারণে যেটা দেখা যায়, তোমার এই যে পাত্রের আয়তনটা মানে ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি, ক্যাপাসিটি আস্তে 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 কমতে থাকে। এই যে ধরো সোশ্যাল মিডিয়ার যে ডিস্ট্র্যাকশনগুলো আছে, এই যে রিলস একটার পর একটা দেখছি দেখছি দেখছি, হ্যাঁ কোনোটাতেই আমাদের অ্যাটেনশন স্প্যান কিন্তু খুব একটা বেশি নাই, ওই 20 সেকেন্ড পর পরই অস্থির হয়ে যাই। তাহলে যখন নিজেদেরকে ওইভাবে করে তৈরি করতেছি যে না 20 সেকেন্ড পরেই আমি অস্থির হয়ে যাব, তখন একটা কাজে মনোযোগ অনেকক্ষণ তুমি ধরে রাখবাই বা কিভাবে? তো দেখা যায় যখন তুমি এই যে অনেক রিলস দেখতেছো, সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি এনগেজড হয়ে গেছো, তখন দেখা যায় তোমার এই যে অ্যাটেনশন, একটা জায়গায় মনোযোগ দিয়ে কাজ করার যে ক্যাপাসিটি, এইটাই আস্তে 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 কমে যায়। আর তখন মনে হয় অল্প একটু পড়লেই তখন এই যে যা আমরা ক্যাপাসিটি ফুল হয়ে গেছে, আজকে আর পড়াশোনা করতে পারবো না, আজকের দিন শেষ। কিন্তু তুমি যদি আসলে ফোকাসড ভাবে পড়াশোনা করতে পারো, কনসেন্ট্রেট ভাবে পড়াশোনা যদি করতে পারো, তাহলে কিন্তু দেখো তোমার ক্যাপাসিটিও আসলে বাড়তে থাকে।
সো তখন অনেক রিল্যাক্সভাবে পড়াশোনা করা যায়, যে আস্তে 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 ওই দিকে যত যত যাবে তত দেখো তোমার টোটাল পড়ার পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো কখনোই এই যে এই কথা চিন্তা করা যাবে না যে ভাই আমরা হচ্ছে আমি এর থেকে বেশি আর পারবো না, আমার লিমিট এইটাই, এটাই আমার হাইয়েস্ট ক্যাপাসিটি, এরকম কখনোই চিন্তা করবা না। তুমি চিন্তা করবা তুমি আজকে যা আসো যতই এফোর্ট দাও না কেন এটার ইমপ্রুভমেন্ট সম্ভব, এর থেকে আরও বেটার তুমি করতে পারবাই, করতে পারবাই। যে একবার মনে করে যে না আমি হচ্ছে আমি এইটুকুই পারবো, আমার থেকে এর বেশি হবে না, সে আসলেই আর পারে না। তো এই জন্য সবসময় নিজের পাত্রের আয়তনটা একটু 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 করে বাড়ানোর চেষ্টা করবা, দেখবা যে তাহলে আসলে কাজে দেয়। আর এই পাত্রের আয়তন বাড়াবা কিভাবে, সেটার জন্য আসলে অনেক রকম ওষুধ আছে। ওষুধ কি? ওষুধ মানে আসল মেডিসিন না। যে ধরো তুমি তোমার মাইন্ডকে ট্রেন করতে হবে এইভাবে করে যে না আমি একটা জায়গায় যখন পড়তে বসতেছি আমার আশেপাশে যত ডিস্ট্রাকশন আছে সেগুলোকে আমি দূরে সরাই রাখবো। যত টাইপের ডিস্ট্রাকশন আছে, আর যদি আমার এখানে মোবাইল আমাকে ডিস্টার্ব করে, তাহলে আমি এখন ফোনে ভাইয়া ক্লাস করি, তাহলে মোবাইল কিভাবে দূরে সরে রাখবো, সেক্ষেত্রে ওই ডিএনডি মোড বা ডু নট ডিস্টার্ব মোড দিয়ে তারপরে করতে পারো, যে কোনো রকম ডিস্ট্রাকশন যাতে না থাকে। যদি সাথে পিসি থাকে তাহলে পিসিতে সামনে রেখে ক্লাস করতে পারো, এগুলো অনেক হেল্প করে। সো যতগুলো ডিস্ট্রাকশন করার মতন জায়গা আছে সেই জায়গাগুলোকে অফ করে দাও, তাইলে তোমার ফোকাসটা বাড়বে, আলটিমেটলি পাত্রের আয়তনটা বাড়বে, তুমি অনেক লম্বা সময় ধরে পড়তে পারবা, বা আলটিমেটলি মোট স্টাডির পরিমাণটা আসলে তখন বেশি হবে। তো পাত্রের আয়তন যেটা, এটা আমাদের জন্য কিন্তু অসীম, ঠিক আছে? মানে ক্যাপাসিটির কথা যদি বলি এটা অসীম, এটাকে লিমিটের মধ্যে রাখো না। চিন্তাটা করো এভাবে যে না আমি আসলে পাত্রের আয়তন অনেক বড় করতে পারবো, এবং আমি এখন যা পারি তার থেকে প্রতিদিন এর থেকে আরও বেটার করতে পারবো। আমরা কখনোই ক্যাপাসিটির 100%-এ যাইতে পারবো না, ঠিক আছে? ওকে, সো দেখো যেটা বলছিলাম যে এখানে আমি যেটুকু অংশে শুধুমাত্র দাগ দিব, জাস্ট ওইটুকুর দিকে তাকাবা, জাস্ট ওইটুকুর দিকে তাকাবা। হ্যাঁ, কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, ভাই তাপমাত্রা নির্দিষ্ট না থাকলে কি হবে? তাপমাত্রা নির্দিষ্ট না থাকলে তো পাত্রের আয়তনই ছোট বড় হওয়া শুরু করবে, তাইলে তো আমরা আপেক্ষিক আর্দ্রতা ঠিক মতন মাপতে পারবো না। যদি পাত্রের আয়তন বারবার ভ্যারি করে তাহলে এই মুহূর্তের আপেক্ষিক আর্দ্রতা কত বের করতে টাফ হয়ে যাবে না? সো এই জন্য দেখো আগে নির্দিষ্ট তাপমাত্রায় খেলা করতেছি, একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, তো যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এটার মানে কি? ওই যে পরিমাণ পানি থাকে, ওই যে পাত্রের কথা বলতেছি, ওই এক্সাম্পলের কথা বলতেছি, থাকে ওই তাপমাত্রার ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। তো তাহলে কি ওই সহজ জিনিস কতটুকু আছে ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে। দেখো ওই ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে সেটাকে কিভাবে বললো, যে ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে। এখন সম্পৃক্ত কোনটা দেখো তো, কোনগুলা সম্পৃক্ত বলবা? এটা তো এমনি বুঝো। এখন এটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত? এটা অসম্পৃক্ত অবস্থা, কারণ গ্লাসটা অসম্পৃক্ত, কিন্তু গ্লাসে কিন্তু পুরোটুকু এটা ভরে নাই। এটাও কিন্তু একটা অসম্পৃক্ত অবস্থা, এইটাও একটা অসম্পৃক্ত অবস্থা, কিন্তু এইটা আমাদের সম্পৃক্ত অবস্থা। দেখো যতটুকু ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে সম্পূর্ণটাই হচ্ছে পানি দিয়ে ভর্তি হয়ে গেছে, তাহলে এটা আমাদের একটা সম্পৃক্ত অবস্থা। এটার একটা স্পেশাল নাম আছে, এটাকে আমরা বলি অতিপৃক্ত, ওইটাতে আসবো। তো আবার দেখো যখন আমরা টেম্পারেচার কমাচ্ছিলাম পাত্রের আয়তন কমছিল, তখনও কিন্তু পাত্রটাকে সম্পৃক্ত করা যায়। অর্থাৎ সম্পৃক্ত মানে কি, ক্যাপাসিটি যতটুকু আছে ওই পুরোটুকুকে দিয়ে যদি আমরা হচ্ছে করি, মানে পুরাটুকুই যদি ক্যাপাসিটি ফুলফিল হয়ে থাকে তাহলে ওইটাই কিন্তু আমাদের ইয়াটা কি বলে, সম্পৃক্ত অবস্থাটা। তো আমাদেরকে যেটা বললো আপেক্ষিক আর্দ্রতা মানে কি, আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে কোনো তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, মানে এখন যতটুকু আছে ডিভাইডেড বাই সম্পৃক্ত করতে যা প্রয়োজন হয়, সম্পৃক্ত করতে যা প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। সো এটাই ভাষায় সুন্দরভাবে লিখছে, বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, একই কথা। এর পরের লাইনটা অন্য কিছু না, এর পরের লাইনটা হচ্ছে জাস্ট বায়ুর তাপমাত্রা বলছিল, এখন একটা নির্দিষ্ট তাপমাত্রা T°C এর কথা বলে দিছে। নির্দিষ্ট আয়তনের কথা বলছিল, এখানে জাস্ট ভি আয়তনের কথা বলে দিছে, ঠিক আছে? ভি আয়তনের কথা বলে দিছে। আচ্ছা ভাইয়া এখানে নির্দিষ্ট আয়তন কথাটা কেন আসলো? কারণ দেখো আমরা যখন ওই যে গ্লাসের দিয়ে যদি তুমি চিন্তা করো, যখন আমরা গ্লাস কত পার্সেন্ট ফুলফিল আছে তখন কিন্তু আমরা ওই আয়তন যেটা সেটাকে কিন্তু চেঞ্জ করতে দিচ্ছি না। মানে বলছি যখন আমি আর মাপছি, আর মাপার সময় কি আমাদের এখানে গ্লাসের আয়তনের কোনো পরিবর্তন হচ্ছিল? হচ্ছিল না কিন্তু। তো মেইনলি সবসময় নির্দিষ্ট আয়তনটাই থাকে। কেন? কারণ তুমি একটা বদ্ধ রুম চিন্তা করো,
এই বদ্ধ রুম, টেম্পারেচার বাড়লে কি এই বদ্ধ রুমের আয়তন বেড়ে যাবে? বদ্ধ রুমের দেওয়ালগুলো কি হাঁটা শুরু করে সবাই দূরে দূরে সরে যাবে টেম্পারেচার বাড়লে? না। সো আয়তনটা কিন্তু নির্দিষ্ট থাকেই। সো এইখানে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ভি আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। আচ্ছা, এইবার নিচে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আগের বার কি আমরা ভরের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলছিলাম না? কিন্তু এইবার আমরা তোমার হচ্ছে ওকে, সো এইবার আমরা আবরার জামাত কি নিয়ে কথা বলতেছে বুঝি নাই আমি। সো এইবার আমরা যেটা করলাম দেখো, ভরের অনুপাত ছিল, এবার আমরা চাপের অনুপাত দিয়ে আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করছি। চাপের অনুপাতকে দিয়ে আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করছি। সো ভাইয়া চাপের অনুপাত আর ভরের অনুপাত কেন সেম? কারণ ভর আর চাপ হচ্ছে সমানুপাতিক। দেখো কিভাবে, কেন ভর আর চাপ সমানুপাতিক এটা একটু বলি। ধরো এখানে আমাদের এই পাত্রের মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্পের ভর যত বাড়বে তত আমাদের বাষ্পচাপ বাড়তে থাকবে। বাষ্পচাপ তত বাড়বে। খেয়াল করো, দুই রকমের চাপের কথা আমরা এখানে বলবো। আগের দিনও বলছিলাম, একটা হচ্ছে বায়ুর চাপ আর একটা হলো বাষ্পচাপ। একটা হচ্ছে বায়ুচাপ আর আরেকটা হচ্ছে বাষ্পচাপ। সো বাষ্পর চাপটা শুধুমাত্র কিন্তু ওই যে পানির কণাগুলা ফোটার পরে যে চাপ দিচ্ছে পাত্রের দেওয়ালে সেটা হচ্ছে বাষ্পচাপ। আর বায়ুর চাপ কোনটা? বায়ুতে যে সমস্ত কণাগুলা থাকে, নাইট্রোজেন, অক্সিজেন প্লাস কিছু জলীয় বাষ্প, সবাই মিলে যে পরিমাণ চাপ দিচ্ছে এইটা হলো বায়ুচাপ। এটা বায়ুচাপ, একটা বাষ্পচাপ। সো দুইটার মধ্যে পার্থক্য খেয়াল করবা, কিন্তু বইয়েও যখন রিডিং পড়বা খেয়াল করবা কোনটা বায়ুচাপ বলছে কোনটা বাষ্পচাপ বলছে। সো বায়ুচাপ যেটা বায়ুর মধ্যে সবাই থাকে, সো বায়ুর চাপ বলতে বায়ুর মোট চাপের কথা বোঝাচ্ছে। যদি বলে শুধুমাত্র বায়ুচাপ, তার মানে বোঝাবে যে বায়ু থেকে বাষ্পগুলোকে আলাদা করে যে শুধু বায়ুগুলো আছে তার চাপ। কিন্তু নর্মালি বায়ুচাপ বলতে দুইটাই বোঝানো হয়, বাষ্পচাপ এবং ওই যে গ্যাস যেগুলো আছে সেই গ্যাসগুলোর চাপ। ওকে, সো তাহলে দেখো আমরা বায়ু চাপ এবং বাষ্পচাপের মধ্যে পার্থক্য বুঝছি। কি বললাম এখানে? ভর যত বাড়বে বাষ্পচাপ তত বাড়বে। এটা কেন? দেখো একটা জিনিস খেয়াল করে, আমরা চাপের কথা কি বলছিলাম? পাত্রের দেওয়ালে প্রযুক্ত বল ডিভাইডেড বাই এরিয়া না? ওই যে প্রমাণ করে আসছিলাম গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ে। এই সূত্র তো সবাই জানি, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। বলটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করছিলাম বলতো? ভরবেগের পরিবর্তনের হার দিয়ে ক্যালকুলেট করেছিলাম না? ভরবেগের পরিবর্তনের হার দিয়ে ক্যালকুলেট করছিলাম। এখন এই ভরবেগের পরিবর্তন মানে কি ছিল মনে আছে? 2mu ছিল ডিভাইডেড বাই ডেল্টা টি ছিল। ভাইয়া 2mu কেন? ওই যে ভরবেগের পরিবর্তন, একটা বায়ুর কণা যদি m ভর হয় সেটা যখন u বেগে ধাক্কা খেয়ে আবার u বেগে ফেরত আসবে, তখন এই ভরবেগের পরিবর্তনটা কত? দিকের চেঞ্জ হয়েছে বলে মাইনাস, আবার পার্থক্য বলে মাইনাস। তো mu আর mu যোগ হয়ে 2mu হয়ে যায়। এগুলা করছো। সো এখন খেয়াল করো তো ভাইয়া, এই যে আমরা চাপের কথা যেটা পড়ছিলাম, চাপের উপরে চাপটা ডিপেন্ড করছে কত জোরে ধাক্কা দিচ্ছে তার উপরে। এই ধাক্কার মানটা ডিপেন্ড করছে কিন্তু ভরবেগের পরিবর্তন মানে m এর উপরে কিন্তু ডিপেন্ড করছে। এখন খুব স্বাভাবিক না, যদি প্রতি সেকেন্ডে আমাদের আগে যদি একটা কণা গিয়ে ধাক্কা দিত তাহলে ভরবেগের পরিবর্তন হতো 2mu। এখন পাত্রের মধ্যে আমি অনেকগুলা জলীয় বাষ্প দিলাম, n সংখ্যক জলীয় বাষ্পের কণা দিলাম, তাহলে এখন আমাদের, বা ধরো কণা দিলাম না, n সংখ্যক জলীয় বাষ্পের কণা যদি এখন প্রতি মুহূর্তে ধাক্কা দেয়, তাহলে আমাদের টোটাল ভরবেগের পরিবর্তন কি এখন 2mu ইন্টু n হয়ে যাবে না? অর্থাৎ আমাদের প্রযুক্ত বল কিন্তু বেড়ে যায়, বল বেড়ে গেলে চাপ বেড়ে যায়। তো তার মানে দেখো, এই জন্যই বলছিলাম আমরা জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়তে থাকবে বাষ্প চাপ তত বাড়তে থাকবে। কথা কি বুঝতে পারছো? ভর যত বাড়তে থাকবে বাষ্প চাপ তত বাড়তে থাকবে। ঠিক আছে? দেখো, যত বেশি আমি, যদি আগে ধরো একটা অণু ছিল, সেই একটা অণু যতটুকু ধাক্কা দিবে, যে 10টা অণু থাকে তারা কি আরো বেশি পরিমাণ ধাক্কা দিবে না? তাহলে যত বেশি জলীয় বাষ্পের ভর বাড়ায় দিব তত বেশি বাষ্পের চাপটাও বাড়তে থাকবে। সহজ। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? আমরা এভাবে লিখতে পারি না যে ভর যেহেতু চাপের সাথে, বাষ্পচাপ তো, এটাকে আমি ধরো f দিয়ে প্রকাশ করলাম। সো ভর যেহেতু f এর সাথে প্রপোর্শনাল, তাহলে আমরা কি লিখতে পারি? m1 ডিভাইডেড বাই f1 ইজ ইকুয়ালস টু m2 ডিভাইডেড বাই f2। এখন
তার মানে কি ভর বাই চাপের অনুপাতটা সমান সমান থাকবে। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের ক্ষেত্রে ভর বাই চাপের যে অনুপাতটা এটা কিন্তু তোমার থাকবে, সমান সমান থাকবে। ঠিক আছে, ওকে। সো তাইলে দেখো এখান থেকে তুমি যেটা চিন্তা করতে পারো, এটা এফ দিয়ে আমি চাপ বুঝাইছি, এফ দিয়ে হচ্ছে বাষ্প চাপ যেটা সেটাকে বুঝাইছি, কারণ আমরা আর এর সময় এফ ইউজ করবো, তাই জন্য এফটা ইউজ করা। তাইলে এখান থেকে দেখো আমরা আগে লিখছিলাম m1/m2 দিয়ে, এখন যদি আমরা f1/f2 দিয়ে লিখি, দুইটার অনুপাত কিন্তু সেম। দেখো প্রথমে আমরা বলছিলাম আপেক্ষিক আর্দ্রতা মানে কি? আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে যতটুকু জলীয় বাষ্প আছে ডিভাইডেড বাই যতটুকু জলীয় বাষ্প ম্যাক্সিমাম থাকতে পারে। এই ভরের অনুপাত দিয়ে বলা যে কথা, ভরের অনুপাত দিয়ে বলা যে কথা আমাদের ঘনত্বের অনুপাত কি বলে, চাপের অনুপাত দিয়ে বলা কিন্তু একই কথা। চাপের অনুপাত দিয়ে বলা কিন্তু একই কথা। সো দেখো বুঝছো কিনা যে আমরা ভরের অনুপাত, এই যে কতটুকু জলীয় বাষ্প আছে ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কতটুকু জলীয় বাষ্প থাকতে পারে, এই দুইটার যে অনুপাত, আমরা যদি ভরের অনুপাত না দিয়ে চাপের অনুপাত দিয়ে প্রকাশ করি, যে বর্তমানে যতটুকু জলীয় বাষ্প আছে সেইটা চাপ কত দিচ্ছে ডিভাইডেড বাই সম্পৃক্ত অবস্থায় কতটুকু চাপ দেয়। সম্পৃক্ত অবস্থা কখন হয়? যখন ম্যাক্সিমাম অবস্থা হয়ে যায়। সো ম্যাক্সিমাম অবস্থায় কতটুকু চাপ দেয়, এইটা হচ্ছে আমাদের F2। তো তার মানে এটা বুঝলাম কিন্তু যে ভরের অনুপাত, ভরের অনুপাত যদি আমরা বুঝি তাহলে চাপের অনুপাত কিন্তু একই কথা। এটা বুঝছো ক্লিয়ার কিনা দেখো। ভাই আমি নতুন, আমি কি বুঝবো না? তুমি হচ্ছে একদম প্রথম ক্লাস থেকে আসো, আজকে চ্যাপ্টারের লাস্ট ক্লাস, আজকে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস, তো বেটার হচ্ছে তুমি একদম লাস্টের দিকে আসো। ওকে, হ্যাঁ জাবের, এটাও কিন্তু খুব সুন্দর করে বলা যায়। আমি এখনই বলতাম পিভি সমান এনআরটি, তো সো তাহলে পি ইজ প্রপোর্শনাল টু এন বা এম দিয়ে প্রকাশ করা যায়, সেটা দিয়েও আসতে পারো, কোনো অসুবিধা নেই। তার মানে দেখো এটা আশা করি বুঝতে পারছো কেন হলো যে আগে তো ভাইয়া ভর বাই ভরের অনুপাত ছিল আর, তাহলে এই যে চাপ বাই চাপের অনুপাত এটাও কিন্তু আমরা লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। এবং আমরা আরেকটা ম্যাথে দেখব ঘনত্ব বাই ঘনত্ব, ওইটার অনুপাত দিয়েও করা যায়। ঠিক আছে, ঘনত্ব বাই ঘনত্ব এটার অনুপাত দিয়েও করা যায়। তো বেশি সূত্র মাথায় না দরকার নেই, তুমি আপাতত এই দুইটাই মাথায় রাখো, যে জলীয় বাষ্পের ভর বাই ম্যাক্সিমাম ভর, আর যতটুকু চাপ এখন জলীয় বাষ্প দিচ্ছে ডিভাইডেড বাই ম্যাক্সিমাম যতটুকু জলীয় বাষ্প চাপ দিতে পারে ওই তাপমাত্রায়। তাহলে দেখো এইটা কিন্তু আসলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, খেয়াল করো এটা কিন্তু বায়ু চাপ না, খবরদার খবরদার, এটা কিন্তু বায়ু চাপ না, এটা কিসের চাপ? জলীয় বাষ্পের চাপ। কতটুকু জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার, বুঝলাম। এইবার আসো বায়ুর তাপমাত্রার সাথে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক। এখানে তুমি চিন্তা করবা, বলতো বায়ুর তাপমাত্রা, আমরা যদি ধরো একটা বদ্ধ ঘর, এই বদ্ধ ঘরের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প আছে। ঠিক আছে, এই বদ্ধ ঘরের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প আছে। আচ্ছা, তো যদি বদ্ধ ঘরে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাইলে মনে করলাম একদম শুরুতে আমাদের বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, সাপোজ বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন এই বায়ুর তাপমাত্রা যখন 30 ডিগ্রি সেলসিয়াস, তারপরে কি ওই স্থানে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর কত? সো সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর মানে কি বোঝাচ্ছে? সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর এটার মানে হচ্ছে ওই যে ম্যাক্সিমাম কতটুকু জলীয় বাষ্প সেখানে থাকতে পারে। হ্যাঁ, ম্যাক্সিমাম জলীয় বাষ্প যেখানে থাকতে পারে, ম্যাক্সিমামটা, ভেরি গুড। সো তাহলে আমি মনে করলাম 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সেখানে ম্যাক্সিমাম থাকতে পারে 30 গ্রাম, 30 গ্রাম। আচ্ছা ভাইয়া, এইটা কিন্তু ওই যে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর, এটা বলো তো, এটা কি ওই যে পানির আয়তন? ওই যে এই যে প্রথম এক্সাম্পলটা দিছিলাম, এটা কি পানির আয়তন না পাত্রের আয়তন? কার সাথে তুলনা করছিলাম এই লাইনটাকে? কার সাথে? পাত্রের। থ্যাংক ইউ, পাত্রের। ঠিক আছে, কারণ দেখো এই যে পাত্রের আয়তনের সাথে কম্পেয়ার করো, এই যে টেম্পারেচার বাড়লে কমলে কিন্তু এই যে পানির আয়তন যেটা আছে সেটা হচ্ছে বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে, যে স্মল এফ, আর ক্যাপিটাল এফ হচ্ছে পাত্রে পানির ধারণ ক্ষমতা। সো ধারণ ক্ষমতাটাই কিন্তু সম্পৃক্ত করতে কতটুকু চাপ, মানে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরটা। দেখো পাত্রে পানির ধারণ ক্ষমতা, যেমন আমি যদি বলি এই ক্ষেত্রে, বলতো এই ক্ষেত্রে ধারণ ক্ষমতা কত? 4 লিটার, এবং সম্পৃক্ত করতে কতটুকু পানি লাগছে? 4 লিটারই লাগছে। তো তাহলে এইটাই কিন্তু আমাদের সেই তোমার
মানে ম্যাক্সিমাম ধারণ ক্ষমতাটা, ঠিক আছে। সো ম্যাক্সিমাম বলা যে কথা, সম্পৃক্ত জলীয় বাষ্প বলা একই কথা। আবার বলছি কথাটা, যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বলা যে কথা, সম্পৃক্ত জলীয় বাষ্প বলা কিন্তু একই কথা। কারণ এই যে সম্পৃক্ত জলীয় বাষ্প, সম্পৃক্ত মানে কি 100% হয়ে গেছে। তো সম্পৃক্ত মানে কিন্তু একই কথা বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে দেখলাম যে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে মনে করো যে ওই স্থানে ম্যাক্সিমাম জলীয় বাষ্প থাকতে পারে 30 গ্রাম, কিন্তু মনে করো আমাদের রুমের মধ্যে জলীয় বাষ্প আছে হচ্ছে 20 গ্রাম। অর্থাৎ সিনারিওটাকে ওই যে ওই পাত্রের সাথে যদি তুলনা করো, তাহলে আমি এটা কিভাবে বলি যে আমাদের রুমের তাপমাত্রা কমার সাথে সাথে পাত্রের আয়তন তো কমতে থাকে, এটা সেই পাত্রের আয়তন। তাপমাত্রা কমালে কিন্তু এই পাত্রের আয়তনটা আস্তে আস্তে কমতে থাকবে। সো কিন্তু পাত্রে যে পরিমাণ পানি আছে, পানির কিন্তু কোনো চেঞ্জ আমরা করব না। আর যদি জলীয় বাষ্প দিয়ে প্রপার ব্যাখ্যা দিই, তাহলে এই যে জলীয় বাষ্পটা আছে, এই ভিতরে আমাদের যে জলীয় বাষ্পটা ছিল, এই জলীয় বাষ্প আমি বাইরে বের হতে দিব না, ভিতরে কোনো নতুন জলীয় বাষ্প আসতেও দিব না। তাই বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের ভর সবসময় 20 গ্রামই থাকবে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত হচ্ছে? 20/30, 20/30 অর্থাৎ আছে কত, আর ওই তাপমাত্রায় ম্যাক্সিমাম থাকতে পারে কত? 20/30। তাহলে এটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত? অসম্পৃক্ত। আচ্ছা, এরপরে কি করলাম, টেম্পারেচার কমায়ে আমি এটাকে 28 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম। টেম্পারেচার কমায়ে আমি এটাকে 28 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম। এখন বলো তো, যদি টেম্পারেচার কমাই, তাপমাত্রা যদি কমায় দেই, তাহলে আমাদের ওই যে পাত্রের আয়তনটাও কমে যাবে না? অর্থাৎ ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা কমে যাবে। অর্থাৎ বায়ুর সম্পৃক্ত যেই জলীয় বাষ্পের ভরটা, সম্পৃক্ত মানে হচ্ছে ম্যাক্সিমাম, সো ম্যাক্সিমাম জলীয় বাষ্পের ভর যেটা, সেটা কমে যাবে। কতটুকু কমবে? আমি ধরে নিচ্ছি এটা 28 হলে এটাও 28 হয়, কিন্তু কখনোই এরকম মিলবে না। আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য এই নাম্বারগুলো সেম রাখছি। কিন্তু দেখো, বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের ভর আগে যা ছিল এখনো কিন্তু তাই থাকবে। সো তাহলে দেখো, আগে ছিল 20/30, এখন হয়ে গেছে কত? 20/28। তাহলে এটা কিন্তু আমাদের এখন অসম্পৃক্ত অবস্থা, এখনো অসম্পৃক্ত অবস্থা। কিন্তু বলতো, আর এর যে মান, এটা কি আগের থেকে একটু বাড়ছে না? কাহিনীটা কি হয়েছে জানো? কাহিনীটা হচ্ছে জাস্ট এটা হয়েছে যে টেম্পারেচার কমালে কি বলছিলাম, টেম্পারেচার কমালে আমাদের এই যে পাত্রের আয়তনটা কমে যায়। তাহলে আগে যদি 50% ফুলফিল থাকে, এখন কিন্তু 60% ফুলফিল আছে। তাহলে দেখো আপেক্ষিক আর্দ্রতা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। এরপর আমি টেম্পারেচার আরও কমায় দিচ্ছি, ধরো এবার 25 ডিগ্রি সেলসিয়াস করলাম। তাহলে টেম্পারেচার যদি আরও কমায় দেই, তার মানে কি আসলে পাত্রের আয়তন ছোট হচ্ছে, ম্যাক্সিমাম ধারণ করতে পারবে আরও কম। তাহলে এটা হচ্ছে 25, আর এখানে তো 20 গ্রাম শুরুতে ছিল, এখনও আছে। তাহলে যে 20/25। সো এইভাবে করতে করতে আমরা একটা সময় এবার কি করলাম দেখো, আমরা টেম্পারেচারটা ধরো এবার 20 ডিগ্রি সেলসিয়াসে নামাই নিয়ে আসলাম। টেম্পারেচারটা এবার 20 ডিগ্রি সেলসিয়াসে নামাই নিয়ে আসলাম। তো 20 ডিগ্রিতে নামালে এখন ম্যাক্সিমাম ধারণ করতে পারবে কতটুকু? সেই 20 গ্রামই ধারণ করতে পারবে। এই যে এটা কমাতে 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 যতটুকু আছে তার সমানে নিয়ে চলে আসলাম। এখন তাহলে বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের ভর এটা কিন্তু 20 গ্রাম। এখন বলো তো, এটা কিন্তু কি সম্পৃক্ত হয়ে গেছে? ম্যাক্সিমাম থাকতে পারে 20, আমাদের জলীয় বাষ্প আছেও 20। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের 20/20 এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে সম্পৃক্ত। অর্থাৎ এখানে আর হয়ে যাবে 100%। বায়ুটা দেখো এক্সিস্টিং জলীয় বাষ্প দিয়ে বায়ুটা সম্পৃক্ত হলো। সো যে তাপমাত্রায় এই কাহিনীটা হয়, সেই তাপমাত্রাটাকে আমরা কি নাম দিছিলাম মনে আছে? টিডি নাম দিছিলাম। এই ডি মানে হচ্ছে ডিউ পয়েন্ট, বা এই তাপমাত্রাটাকে আমরা বলি হচ্ছে শিশিরাঙ্ক। এই তাপমাত্রাটাকে আমরা বলি শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট। ডিউ পয়েন্ট। এবার বলো, যদি আমি পাত্রের আয়তন আরো কমাই দেই, তাহলে কি হবে? পাত্রের আয়তন আরো কমাই দিলে পানি পড়ে যাবে না ওখান থেকে? সো জলীয় বাষ্পের বেলাতে যেটা হবে, যদি আমি এখন টেম্পারেচার আরো কমাই দেই, তাহলে ম্যাক্সিমাম জলীয় বাষ্প থাকতে পারে 18 গ্রাম, কিন্তু পানি ছিল জলীয় বাষ্প ছিল 20 গ্রাম। তাহলে কি হবে এখানে? এইখানে 18 গ্রাম যেহেতু ম্যাক্সিমাম জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, ওই বায়ুটার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যেহেতু 18, তাই বিদ্যমান থাকবে 18, কিন্তু বাকি যে 2 গ্রাম, এই 2 গ্রাম হচ্ছে শিশির হয়ে যাবে। এই 2 গ্রাম হচ্ছে শিশির হয়ে যাবে বা পানিতে পরিণত হয়ে যাবে। কারণ এইটুকু পানিকে কিন্তু এইটুকু জলীয় বাষ্পকে কিন্তু ওই বায়ুটা আর ধরে রাখতে পারে নাই। ঠিক যেমনটা পাত্রটাকে পানি আর ধরে রাখতে পারে নাই, উগলাই দিছিল, এখানেও তাই হবে। যে যখন টেম্পারেচার কমাচ্ছি, তার মানে বায়ুর ওই বাষ্প ধরে রাখার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে।
সো যখন বাষ্প ধরে রাখার ক্ষমতা কমে গেল তখন কিন্তু আস্তে আস্তে পাত্র বেশি ফিল হচ্ছিল এবং তারপরে একটা সময় এই পাত্রটা সম্পূর্ণ ফিল হয়ে গেল। সো যখন সম্পূর্ণ ফিল হয়ে গেল তখন কিন্তু আমরা বললাম যে এটা হচ্ছে সম্পৃক্ত একটা অবস্থা। এরপরে যদি আমি পাত্রটাকে আরও ছোট করে দেই, টেম্পারেচার কমায় পাত্রটাকে যদি আরও ছোট করে দিই, তাহলে পানি উগলায় পড়ে যাবে, কারণ পাত্রের যে আয়তন এর থেকে বেশি পানি তো আর ওখানে থাকতে পারবে না। তাহলে বায়ুর ক্ষেত্রে বিষয়টা কেমন দেখো, যে বায়ুতে ম্যাক্সিমাম জলীয় বাষ্প ধারণই করতে পারে ভাইয়া 18 গ্রাম। তোমার রুমে কি 20 গ্রাম জলীয় বাষ্প থাকা পসিবল? পসিবল না। সো 18 গ্রাম জলীয় বাষ্প আকারে থাকবে, বাকি 2 গ্রাম গলে পানি হয়ে যাবে। গলে তো না, মানে কনডেন্স হয়ে পানি হয়ে যাবে, শিশির হয়ে যাবে। সো তাহলে 18 প্লাস 2 থাকবে। তাহলে এইটাকে কিন্তু আমরা আপেক্ষিক আর্দ্রতা এখনো আমরা যদি বলি 18/18, কিন্তু এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে অতিপৃক্ত অবস্থা। অতিপৃক্ত অবস্থা, অতিপৃক্ত অবস্থা। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এইটা বুঝলাম। দেখো তো এই গ্রাফে কারো কোনো এই চার্টে কারো কোনো সমস্যা আছে কিনা, এই চার্টে কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, এই যে বলছে একজন, ভাই উইন্টারে তো বাষ্প থাকে, তাহলে তখন শিশির পড়ে কেন? দেখো, তোমার দিনের বেলা টেম্পারেচার কিন্তু বেশি থাকে। সাপোজ এই যে সময়টা 30 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে ভর দুপুর, ধরো 1টা বাজে, 1টা বাজে, 1টা বাজে। এরপরে যত সময় গড়াচ্ছে রাত্রে হতে 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 কিন্তু আমাদের দেখা গেল যে এখন রাত হয়ে গেছে কত, ধরো এখন বাজে রাত 2টা। সো 2টার সময় কিন্তু ঠান্ডার পরিমাণ অনেক বেশি। সো যেহেতু ঠান্ডার পরিমাণ বেশি, ওই এনভায়রনমেন্টে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম। সো ধারণ ক্ষমতা কম বলে এখন জলীয় বাষ্প থাকবে ওইটুকুই, কিন্তু বাকিটুকু কিন্তু শিশির হয়ে যাবে। ঠিক আছে, বাকিটুকু কিন্তু শিশির হয়ে যাবে, এই আর কি। ঠিক আছে, স্নোয়ের হিসাব আলাদা, নিচেরটাও সম্পৃক্ত হবে না। হ্যাঁ, এটা সম্পৃক্ত হবে, কিন্তু এটার আমরা অন্য আরেকটা নাম দেই, অতিপৃক্ত। ঠিক আছে, এটার অন্য আরেকটা নাম দেই, কারণ ওটা ওভার স্যাচুরেটেড বলে এটাকে। ঠিক আছে, এটাকে ওভার স্যাচুরেটেড বলে। আচ্ছা, এখন তাইলে যদি আমরা এইটা বুঝি যে কিভাবে করে আমাদের বায়ুর ক্ষেত্রে বাষ্পর ব্যাপারটা হচ্ছে, দেখো প্রথমে আমি মেইন কারণ হচ্ছে যে পাত্র এবং পানি, এইটা দিয়ে বোঝায়, মানে মেইন থিমটা বোঝায় ফেলাটা সহজ। এরপরে তুমি জাস্ট নিজের মতন করে চিন্তা করবা যে পাত্রের আয়তন মানে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, পানির আয়তন মানে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, এই যে পানিটুকু আছে এটা মানে বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে, এভাবে চিন্তা করবা। আর পাত্রের আয়তন মানে হচ্ছে ম্যাক্সিমাম জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বা সম্পৃক্ত বায়ুর পরিমাণ। সম্পৃক্ত বায়ু মানে কি? ফুলফিল বায়ু, মানে ম্যাক্সিমাম ধারণ ক্ষমতাটা বোঝাচ্ছে। তাহলে এইটা মানে হলো সম্পৃক্ত বায়ুর পরিমাণ মনে করো, আর এইটুকু মানে হচ্ছে কতটুকু জলীয় বাষ্প আছে সেটার পরিমাণ। আচ্ছা, এইবার তোমাদের কাছে একটা প্রশ্ন, বলো তো, আমি ধরে নিলাম আমাদের রুমের মধ্যে জলীয় বাষ্প 20 গ্রামই ছিল, রুমের মধ্যে জলীয় বাষ্প 20 গ্রাম ছিল। আমরা যদি টেম্পারেচারের হিসাবটা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু না করে ধরো 28 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করলাম, 28 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করলাম, তাহলে বলো তো আমাদের শিশিরাঙ্কের কি কোনো পরিবর্তন হতো? শিশিরাঙ্কের সংজ্ঞাটা কি ছিল? শিশিরাঙ্কের সংজ্ঞাটা কি? যেই তাপমাত্রায় বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পটা সম্পৃক্ত হয়ে যায়। আমি যদি পাত্র আর পানির উদাহরণ দেই, তাহলে যেই তাপমাত্রায়, দেখো পানির পরিমাণ চেঞ্জ হবে না, কিন্তু পাত্রের আয়তনটা কমে গিয়ে পাত্রটা সম্পৃক্ত হয়ে যাবে, সেই তাপমাত্রাটাকে আমরা বলছিলাম শিশিরাঙ্ক। পাত্রে পানির পরিমাণ ফিক্স থাকবে, কিন্তু পাত্রটা সংকুচিত হয়ে পাত্রটা সম্পৃক্ত হয়ে যাবে যেই তাপমাত্রায়, সেই তাপমাত্রাটাকে আমরা বলি শিশিরাঙ্ক। তাহলে যদি জলীয় বাষ্প দিয়ে কথাটা বলি তাহলে কি হবে? যে তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পটা সম্পৃক্ত হয়ে যায়। বলতো এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বিদ্যমান জলীয় বাষ্পটা সম্পৃক্ত হতে পারছিল? না, কারণ ওর ধারণ ক্ষমতা আরো বেশি ছিল তখন। সো টেম্পারেচার যত কমাচ্ছ তত এর ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, ডিস্ট্রাকশন জীবনে চলে আসছে, ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। কিন্তু ধারণ ক্ষমতা কমে গেলেও পাত্রের মানে যে পরিমাণ জলীয় বাষ্প থাকার কথা সেটা তো আগের মতনই আছে। তাহলে আস্তে আস্তে পার্সেন্ট ফুলফিল কিন্তু বেশি হচ্ছে, পাত্রটা বেশি ভরতে থাকছে আস্তে আস্তে, এবং তারপরে একটা সময় কিন্তু এটা পুরাপুরিভাবে 100% ভর্তি হয়ে গেল। ঠিক আছে, 100% ভর্তি হয়ে গেল।
তাহলে যে তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্প সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাটাকে আমরা বলছি হলো আমাদের শিশিরাঙ্ক। এখন যেটা বলছিলাম তখন যে সাপোজ আমরা খেলাটা 30°C থেকে শুরু করলাম না, আমরা মনে করলাম আমাদের রুম টেম্পারেচার 30° না, আমাদের রুম টেম্পারেচার হচ্ছে 28°C। তাহলেও বলো তো, যদি রুমের টেম্পারেচার 30 না হয়ে 28 হয়, তাহলে শিশিরাঙ্কের কি কোনো পরিবর্তন হবে? কারণ শিশিরাঙ্ক কিন্তু হওয়ার জন্য এই 20 গ্রাম এর সমান থাকতে হবে জলীয় বাষ্পের সম্পৃক্ত পরিমাণটা। তাহলে এই সম্পৃক্ত পরিমাণ 20 গ্রাম কখন হয়? যখন 20°C হয়। তাহলে তুমি যদি 40° থেকে শুরু করো বা 30° থেকে শুরু করো বা 35° থেকে শুরু করো, যেখান থেকেই শুরু করো না কেন, শিশিরাঙ্কটা ডিপেন্ড করছে কার উপরে? বিদ্যমান কতটুকু জলীয় বাষ্প আছে তার উপরে নির্ভর করছে। আচ্ছা বলো তো, যদি আমাদের বিদ্যমান জলীয় বাষ্প সাপোজ 25 হইল, 25 গ্রাম, ধরো বিদ্যমান জলীয় বাষ্প বললাম শুরু থেকে 25 গ্রাম, 25 গ্রাম, 25 গ্রাম, 25 গ্রাম, এটা হলো বিদ্যমান জলীয় বাষ্প। তাহলে আমাকে বলো তো, শিশিরাঙ্ক কি এখন 20°C বলতাম? শিশিরাঙ্কটা কি 20°C বলতাম? না, 25°C বলতাম। কেন? কারণ দেখো, যে তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হয়, সো এটা ছিল 30°C, এখানে 30 গ্রাম ম্যাক্সিমাম নিতে পারতো অসম্পৃক্ত অবস্থা। তাপমাত্রা কমাই দিলাম, আমাদের ধারণ ক্ষমতা কমে গেল, তাহলে এটাও এখন অসম্পৃক্ত অবস্থা। এরপরে টেম্পারেচার কমাতে 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 যখন 25°তে আনলাম, এই সময় আমাদের বায়ুটা সম্পৃক্ত হয়ে গেল। তাহলে এইটা কিন্তু হবে তখন আমাদের ডিউ পয়েন্ট। বুঝতে পারছো? সো আশা করি পুরা জিনিসটা ক্লিয়ার হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন যদি তোমাকে বলে, আমরা আগের এক্সাম্পলে আবার যাই, এটা 25 না, যেরকম আগে শুরুতে শুরু করছিলাম 20 দিয়ে, সেভাবেই আগে যাই। যে এটা হচ্ছে 20 ছিল, এটা 20 ছিল, এটা 20 ছিল, এটা 20 ছিল, এটা ছিল 20/30, এটা হচ্ছে ছিল অসম্পৃক্ত অবস্থা। এখন যদি তোমাকে বলে যে এই 18°C তাপমাত্রায় জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? কত অংশ ঘনীভূত হবে? তাহলে উত্তরটা কি বলবা? দেখো তো কতটুকু ঘনীভূত হয়েছে। 20 গ্রাম বাষ্প ছিল, সেখান থেকে 2 গ্রাম, মানে 2 গ্রাম কিভাবে বের করছি? 20 - 18, সেখান থেকে এতটুকু কিন্তু ঘনীভূত হয়ে গেছে। ডিভাইডেড বাই লিখবো কি কোনটা? দেখো, ডিভাইডেড বাই 18 না, ডিভাইডেড বাই আগে কত টোটাল বাষ্প ছিল, কারণ আগের এত পার্সেন্ট কিন্তু ঘনীভূত হয়ে গেছে, আগের এত পার্সেন্ট ঘনীভূত হয়ে গেছে। তাহলে এখান থেকে কত পার্সেন্ট ঘনীভূত হলো সেটা বের করতে পারবো, 10% মতন। বুঝতে পারছো? তো এটা খেয়াল রেখো যে যখন আমরা জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে বের করছি, তখন কিন্তু আমরা উপরে লিখব কতটুকু ঘনীভূত হয়েছে, ঠিক আছে? আর নিচে লিখব কি? নিচে লিখব হচ্ছে হ্যাঁ, নিচে লিখব হচ্ছে আমাদের আগে কতটুকু জলীয় বাষ্প ছিল, ঠিক আছে? আগে কতটুকু জলীয় বাষ্প ছিল। তাহলে আমাকে বলো, এখন পর্যন্ত পুরা জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? দেখো, শিশিরাঙ্ক তাপমাত্রার উপরে নির্ভরশীল না, এটা আশা করি বুঝে গেছো। যেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে কার উপরে? শিশিরাঙ্কটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের উপরে। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের উপর নির্ভর করছে। উপস্থিত জলীয় বাষ্পের উপর নির্ভর করছে, উপর নির্ভর করছে। অর্থাৎ উপস্থিত জলীয় বাষ্প যত বেশি হবে তত দ্রুত কিন্তু আমরা শিশিরাঙ্ক পাবো। দেখো, পাত্রের উদাহরণ যদি দেই, যদি পাত্রের উদাহরণটা দেই, ওকে, সো যদি আমরা পাত্রের উদাহরণটা দেই, একই একটা মিনিট।
সো দেখো যদি পাত্রের উদাহরণটা দেই, তাহলে তাহলে আমাদের আমাদের মূলত মেইন আইডিয়াটা কি ছিল, যে তাপমাত্রায় বায়ুতে উপস্থিত যতটুকু জলীয় বাষ্প আছে সেটা সম্পৃক্ত হবে, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পটা যে তাপমাত্রায় সম্পৃক্ত হবে সেইটাকে আমরা কিন্তু শিশিরাঙ্ক বলছিলাম। সো তাইলে যদি আমাদের উপস্থিত যে জলীয় বাষ্প, আমাদের উপস্থিত যেই জলীয় বাষ্পটা সেইটা যদি চেঞ্জ হয়, যদি উপস্থিত যে জলীয় বাষ্পটা সেটার পরিমাণটা যদি চেঞ্জ হয়, যে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণটা যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু দেখো আগের থেকে আরো দ্রুত কিন্তু শিশিরাঙ্কটা পাওয়া যাবে, বা আমরা হচ্ছে আরো বেশি তাপমাত্রায় তখন শিশিরাঙ্কটা পাবো। ঠিক আছে, ওকে। তাহলে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে। গেল, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের উপরে নির্ভর করছে, শিশিরাঙ্ক তাপমাত্রার উপর নির্ভর করে না। এইবার আমরা আরেকটা কাহিনী একটু তোমাদের এখানে বলে আসি। সেটা হচ্ছে, দেখো আর সমান সমান আমরা লিখছিলাম স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ। এখন স্মল এফ মানে কি ছিল আর ক্যাপিটাল এফ মানে কি ছিল? আমরা যদি এইরকম একটা পাত্র নেই, আরে দূর, হ্যাঁ, ধরো এইরকম একটা পাত্র নিলাম। সো এখন আর সমান সমান স্মল এফ বাই ক্যাপিটাল এফ, অর্থাৎ যতটুকু জলীয় বাষ্প আছে ডিভাইডেড বাই ম্যাক্সিমাম যতটুকু থাকতে পারে। সো খেয়াল করো, মনে করো আমাদের রুমের টেম্পারেচার এখন হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। সো তাহলে আমি নিচে কি লিখবো? নিচে লিখবো ম্যাক্সিমাম এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু থাকতে পারে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে। কারণ দেখো ম্যাক্সিমাম থাকার পরিমাণটা কিন্তু ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে। এই যে ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে, এটা কি টেম্পারেচারের উপর নির্ভর করে না? যত টেম্পারেচার বাড়বে তত ক্যাপাসিটি বাড়বে, যত টেম্পারেচার কমবে তত ক্যাপাসিটি কমবে। সো তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমাকে আর আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলে, তাহলে আমি নিচে লিখছিলাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাক্স কত, আর উপরে কি লিখছিলাম? উপরে লিখছিলাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে কত, তাই না? আছে কত। এখন আমাকে একটা জিনিস বলো তো, এই লাইনটাকে আমি এভাবে লিখতে পারি কিনা? 20 ডিগ্রি সেলসিয়াসে ম্যাক্স আছে এটা আমি বললাম, ঠিক আছে, আর উপরে আমি কি লিখব? উপরে আমি কি এভাবে লিখতে পারি না? বলো তো, যখন আমরা শিশিরাঙ্কে চলে যাব তখন কি তাপমাত্রা আর 20 ডিগ্রি সেলসিয়াস থাকবে না, তখন তাপমাত্রা কিন্তু কমে যাবে। সো কমে যাওয়ার পরে বলো তো, এই তাপমাত্রায় কি আমাদের এই পাত্রটা সম্পৃক্ত হয়ে গেছে না? দেখো আবার বলছি, আমরা নিচে তো লিখতেছি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাক্সিমাম কত থাকতে পারে, উপরে কি লিখছিলাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে কত, ম্যাক্সিমাম নিচে আর উপরে লিখি আছে কত, আছে বাই ম্যাক্সিমাম। এখন এই আছে কতটুকু এই জিনিসটাকে আমি একটু ভিন্নভাবে প্রকাশ করব, কেন সেটা একটু পরে আসবো। এই আছে কতটুকু এটাকে আমি ভিন্নভাবে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? দেখো, কতটুকু জলীয় বাষ্প এখানে বিদ্যমান আছে সেটাকে আমি এভাবে লিখতে পারি যে যখন শিশিরাঙ্কে চলে যাই তখন বলতো শিশিরাঙ্কে কি আমাদের পাত্রটা সম্পৃক্ত হয়ে যায় না? তাহলে আমি এটা বলতে পারি না যে শিশিরাঙ্কে যেটা ম্যাক্স বা শিশিরাঙ্কে সম্পৃক্ত যে ভরটা, শিশিরাঙ্কে যে ম্যাক্সিমাম, এইটাই হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা ছিল তার সমান। দেখো তো এই লাইনটা কি বুঝছো কিনা, যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যতটুকু আছে আর শিশিরাঙ্কে যতটুকু আছে দুইটা আসলে পরস্পর সমান না? দেখো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা? আমরা সবসময় আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে কতটুকু আছে ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে। সো একই তাপমাত্রায় যদি রাখি তাহলে কতটুকু ওই তাপমাত্রায় আছে, যেমন এইটা, আর কতটুকু ম্যাক্সিমাম থাকতে পারে মানে এইটা। গেল, আরেকভাবে আমি কিভাবে প্রকাশ করতে পারি? দেখো, ম্যাক্সিমাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা ঠিক আছে, কিন্তু আছে যেটা, এই আছেটার আরেকটা ভিন্ন রূপ কি, যে যখন আমাদের টেম্পারেচারটা কমে একদম সমান হয়ে যাবে এটার, মানে যখন আমাদের পাত্রটা একদম আয়তনের সমান হয়ে যাবে, তখন ওই সম্পৃক্ত বায়ু যেটা সেটাই কিন্তু এখনকার আসের পরিমাণটা। তুমি ছবিটা দেখে আশা করি ভিজুয়ালাইজ করতে পারতেছো। ক্লিয়ার? থ্যাংক ইউ।
সো তাহলে এইটাই হচ্ছে মেইন আইডিয়াটা। আবার বলছি আমি এখান থেকে যে আমাদের কতটুকু আছে বাই ম্যাক্সিমাম এভাবেও লিখতে পারি, অথবা যতটুকু আছে এই থাকার পরিমাণটা কি বলতো, শিশিরাঙ্কে সম্পৃক্তর পরিমাণ না। দেখো যতটুকু এখানে আছে সেই পরিমাণটা কি, শিশিরাঙ্কে তো পাত্রের আয়তন কমে যাবে, সো শিশিরাঙ্কে সম্পৃক্তটার পরিমাণ। সো আমি এটাই লিখলাম যে কতটুকু আছে সেটা হচ্ছে শিশিরাঙ্কে ম্যাক্সিমামটার পরিমাণ বা সম্পৃক্ত বায়ুর পরিমাণ। ক্লিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ। সো তাহলে আর এর ভ্যালুটা কিন্তু আমরা এভাবে করে চিন্তা করতে পারি। এখন তোমাদেরকে আমি একটা জায়গায় ফাঁকি দিছি। ফাঁকিটা দিছি কোন জায়গায় আমি একটু বলে নিই। ফাঁকিটা দিছি একটা জায়গাতে যে ভাই আপনি তো আমাদেরকে একটা গাঁজাখুরি গল্প শুনাইছেন যে তাপমাত্রা বাড়লে পাত্রের আয়তন বাড়ে, আমরা মেনে নিছিলাম। তাপমাত্রা বাড়লে পাত্রের আয়তন ব্যাপকভাবে বাড়ে, আপনি এরকম করে ধরে নিছিলেন, খুব ভালো কথা। কিন্তু আপনি আমাদের একটা জায়গায় ফাঁকি দিয়ে গেছেন। ফাঁকিটা হচ্ছে যে ভাই টেম্পারেচার বাড়লো ভালো কথা, তাহলে বাষ্প ধারণ ক্ষমতা কেন বাড়লো? বাষ্প ধারণ ক্ষমতা কেন বাড়লো? ওইটা তো নাহলে আপনি ধরে নিছেন, এটা তো আর ধরার জিনিস না, এটা তো আসলে হচ্ছে। এটা কেন হচ্ছে? টেম্পারেচার বাড়লে যে বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে, এটা কেন হয়? টেম্পারেচার বাড়লে বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে কেন? এইটার উত্তরটা আমি কিন্তু আগের ক্লাসে দিছিলাম। কিভাবে দিছিলাম একটু মনে করাই দিই। মনে আছে আমরা যে একটা বদ্ধ পাত্র নিয়ে সম্পৃক্ত বাষ্প নিয়ে কাজ করছিলাম, সম্পৃক্ত বাষ্প নিয়ে কাজ করছিলাম, এবং এখানে তখন বলছিলাম যে আমাদের পানি আছে, তারপরে ধরো বাষ্প আছে, এইটা একটা ডেল-এইচ পজিটিভ পরিবর্তন, লাসাতেলের নীতি অনুযায়ী টেম্পারেচার বাড়লে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, তাহলে পানিতে এখানে কিন্তু বাষ্পের পরিমাণটা তখন বাড়বে। সো বাষ্পের পরিমাণ এখানকার বায়ু তো অলরেডি সম্পৃক্ত ছিলই, তাহলে বাষ্পের পরিমাণ বাড়া মানে কি, বাষ্প ধারণ ক্ষমতা এই জায়গাটা আরও বেড়ে গেছে। যেমন আগে যদি এখানে 20 গ্রাম জলীয় বাষ্প থাকতো, টেম্পারেচার বাড়ানোর পরে এখন দেখা যাচ্ছে 25 গ্রাম জলীয় বাষ্প থাকতে পারে। তো দুইটাই তো সম্পৃক্ত, কিন্তু ভিন্ন তাপমাত্রায় দুইটা সম্পৃক্ত। এটা যদি 20 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত হয়, এটা 25 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ততার পরিমাণ। তো তাইলে দেখো টেম্পারেচার বাড়লে যে বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে, এটা কিন্তু আগের ক্লাসে পড়ায় আসছি। সো এই ক্লাসে আমি আর ওটা নিয়ে আলোচনা করলাম না, আশা করি এটা মনে পড়ছে। গেল। তাহলে তাহলে আমরা এই পর্যন্ত বুঝেছি কি না? দেখো এই লাইনটা এখানে বলছে, এই যে আপেক্ষিক আর্দ্রতা মানে কি, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এবং যেই তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতাটা মাপছি সেই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। দেখো কেন এটাকে শিশিরাঙ্কে সম্পৃক্তটাতে নিয়ে আসা হলো, এটাই তো ভালো ছিল, আসে বাই ম্যাক্সিমাম, এটাই তো ভালো ছিল। এখানে কেন শিশিরাঙ্কের জিনিসটা নিয়ে আসা হলো? কারণ আমরা আসলে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা খুব সহজে মাপতে পারি। তো সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের অনুপাত দিয়ে দুইটাকে আমরা প্রকাশ করছি। একটা যদি উপরেরটা অসম্পৃক্ত চাপ থাকে, একটা নিচেরটা সম্পৃক্ত চাপ থাকে, তাহলে কোনো চার্ট থেকে আমরা ওই ভ্যালুটা বের করতে পারবো না। কিন্তু ল্যাবে যেটা করা হয়েছে, বিভিন্ন টেম্পারেচারের জন্য সম্পৃক্ত বাষ্পচাপটা কত সেইটাকে তোমার হচ্ছে বের করে একটা চার্ট রাখা আছে। সো ওই চার্টটা থেকে আমরা বুঝতে পারি যে আচ্ছা টেম্পারেচার এত হলে সম্পৃক্ত বাষ্পচাপ কত হয়। সো আমাদের রুম টেম্পারেচার যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, 30 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ কত সেটা নিচে লিখব। আর শিশিরাঙ্ক যদি ধরো 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ কত সেটা ওই চার্ট দেখে এখানে বসাবো, তারপর অনুপাত করে বের করে ফেলবো। সো এই কারণে আমরা কিন্তু সম্পৃক্তটা নিয়ে সবসময় কাজ করছি, বা ম্যাক্সিমাম যেটা ওইটা নিয়ে কাজ করছি। দেখো এই পর্যন্ত কারো কোথাও কনফিউশন আছে কি না? এখানে শিশিরাঙ্কের সংজ্ঞা দেওয়া আছে, যেটা বলছে যে তাপমাত্রায়, শিশিরাঙ্ক কি একটা টেম্পারেচার, কিন্তু শিশিরাঙ্ক একটা টেম্পারেচার, যে তাপমাত্রায় একটা নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভিতরে জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়ে গেছে। অর্থাৎ দেখো আমি কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ এক্সট্রা দিব না, জলীয় বাষ্প বের করব না, আমরা বাষ্প ধারণ ক্ষমতাটাই কমায় দিব এমনভাবে যাতে করে ওই বায়ুটা সম্পৃক্ত হয়ে যায়। সো টেম্পারেচার কমালে ধারণ ক্ষমতা কমে, সো টেম্পারেচার কমাতে কমাতে এমন একটা টেম্পারেচার আসবো যখন বায়ুটা সম্পৃক্ত হবে, ওই টেম্পারেচারটাকে আমরা বলতেছি শিশিরাঙ্ক। এরপরে কি, বায়ুর তাপমাত্রার কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে, শিশিরাঙ্কেও একই পরিমাণ জলীয় বাষ্প সম্পৃক্ত অবস্থা ধারণ করে। এটা কোন লাইনটার কথা বলছে? এটা ওই যে আমি একটু আগে তোমাদেরকে বুঝাই আসলাম, এইটা, এই যে কতটুকু আছে বাই ম্যাক্সিমাম। সো যতটুকু আছে সেটা হচ্ছে শিশিরাঙ্কে ম্যাক্সিমামের পরিমাণ। এটা একটু আমরা জানাও তো প্লিজ, এই কতটুকু আছে এটা যে শিশিরাঙ্কে ম্যাক্সিমামের পরিমাণ, এটা কি বুঝছো কিনা বলো?
আরাফাত শুভ কেমন আছো? এইটা কি বুঝছো কিনা, যতটুকু আছে ডিভাইডেড আর হচ্ছে শিশিরাঙ্কে ম্যাক্সিমাম, এই দুইটা যে সেম, এটা কি বুঝছি কিনা? জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এইটা ক্লিয়ার। তাহলে আপেক্ষিক আর্দ্রতা এগুলো বুঝলাম, এগুলো সবই বুঝলাম, সবই বুঝলাম। ওকে, এখানে আবার কি, এখানে ওই সূত্রটাই আরেকবার লেখা আছে, অসুবিধা নেই, গেল। এইবার আসো আমরা একদম প্র্যাকটিক্যালি দেখি যে ল্যাবের মধ্যে কিভাবে করে আমরা এই যে আপেক্ষিক আর্দ্রতা কত, সেইটাকে আসলে কোন প্রসেসের মাধ্যমে আমরা মেজার করি, সেইটাতে এখন আমরা যাব। আমাদের মূল যে থিওরি পড়াটা হয়ে গেছে। তো এখন খেয়াল করো, আমাদের আর্দ্রতা মাপক একটা যন্ত্র আছে। এই থিওরিগুলো খুবই সহজ, একদম পানির মতন সহজ। দেখো একটু মনোযোগ দিয়ে। সো এটাকে বলা হয় হাইগ্রোমিটার। এটাকে বলা হয় হাইগ্রোমিটার। সো আর্দ্রতা মাপক যন্ত্র, বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে আর্দ্রতা মাপক যন্ত্র বা হাইগ্রোমিটার বলে। দেখো এই হাইগ্রোমিটারে দুইটা থার্মোমিটার থাকে। একটা থার্মোমিটারে দেখো বাল্বটা বায়ুর সাথে উন্মুক্ত অবস্থায় আছে, কিন্তু আরেকটা একই রকমের থার্মোমিটার, কিন্তু সেটার বাল্বে আমি একটা মসলিন কাপড় জড়ায়ে মসলিন কাপড়টার এক প্রান্ত পানিতে ডুবায় রাখছি। এখন যখন আমি পানিতে ডুবায় রাখছি তখন দেখা যায় এটার টেম্পারেচারটা কমে যায়। কেন কমে যায় আসবো। এই যে টেম্পারেচারের পার্থক্যটা, দুইটা থার্মোমিটারের যে টেম্পারেচারের পার্থক্য, এই পার্থক্যটা থেকে আমরা বের করতে পারি যে আবহাওয়া কিরকম আচরণ করতে পারে বা পরিবেশের এখন আসলে আর্দ্রতা কত, এগুলো সম্পর্কে আমরা ধারণা করতে পারি। সো কিভাবে, এই জিনিসগুলো আমরা আগে একটু ব্যাখ্যা করি। দেখো, প্রথমে আসো যে দুইটা যে বাল্বের টেম্পারেচারের কথা বললাম, এইটাকে বলা হচ্ছে ড্রাই বাল্ব। মানে এটা হচ্ছে শুষ্ক যে তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রা সেটা পরিমাপ করবে, এটাকে আমি থিটা ডি দিয়ে প্রকাশ করছি। আর এটা হচ্ছে ওয়েট বাল্ব, এটা হচ্ছে থিটা ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি। কারণ ওয়েট কেন, কারণ এটার একটা প্রান্ত ভিজা বলে। এখন মূল কথাটা হচ্ছে যে ভাইয়া ভিজা আছে ঠিক আছে, টেম্পারেচার কমবে কেন? ভিজাইলাম তো আমাদের রুমের তাপমাত্রা আর পানির তাপমাত্রা তো সমান, তাই না? আমি যখন ধরো এই একটা, আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এখানে, তোমাদের ধারের কাছে যদি স্টিলের কোনো কিছু থাকে তাহলে ওইটাতে একটু হাত দিয়ে দেখো। আর ধরো তোমার হাতে যদি কলম টলম থাকে বা যদি কাঠের কোনো কিছু থাকে সেটাতে হাত দিয়ে দেখো। বলো তো কোনটার তাপমাত্রা কম, স্টিলেরটার কম, নাকি হচ্ছে ধরো যে টেবিলে হাত দিছো সেই টেবিলটার তাপমাত্রা কম? বলো তো। স্টিলের তাপমাত্রা কম বলছো, স্টিলের তাপমাত্রা কম। আচ্ছা এইবার আমি আরেকটা থিওরি দিই তো। বলো তো এই যে স্টিল এবং এই যে কাঠ, এইটা কি রুমের মধ্যে অনেকক্ষণ ধরে একই জায়গায় আছে না? যদি অনেকক্ষণ ধরে একই জায়গায় থাকে, এদের মধ্যে তাপের আদান প্রদান হওয়ার ফলে কি হওয়ার কথা বলো তো? তাপের আদান প্রদান হওয়ার ফলে কি হওয়ার কথা? তাপীয় সাম্যাবস্থায় চলে আসার কথা না? যদি একটা টেম্পারেচার বেশি থাকে আর একটা টেম্পারেচার কম থাকে, আমাদের রুমের টেম্পারেচারে সবার চলে আসার কথা না? তাই না? এরকম তো হবে না যে রুমের এক পাশে বেশি তাপমাত্রা এক পাশে কম তাপমাত্রা, এটা বজায় আছে। তাহলে তো একটা সোর্স থাকতে হবে যেখান থেকে হিট সব সময় উৎপন্ন হচ্ছে, কিন্তু রুমে তো এরকম কিছু নাই। সো রুমের কিন্তু প্রত্যেকটা বডির টেম্পারেচার সেম থাকা উচিত এবং আছেও তাই। তুমি যে স্টিল ধরছো সেটাও অনেকক্ষণ ধরে রুমে আছে, তাহলে এটা রুমের সাথে সেম টেম্পারেচারে আছে। এবং তুমি যে কাঠ ধরছো কাঠটাও কিন্তু রুমের সাথে আছে এবং সেটাও সেম টেম্পারেচারে আছে। সো যখন দুইটা সেম টেম্পারেচার, তাইলে ভাই আমি স্টিলের বা লোহার কিছুতে হাত দিলে আমার ঠান্ডা লাগতেছে, আবার কাঠের কোনো কিছুতে হাত দিলে আমার গরম লাগতেছে, এইটা কেন? কারণ তোমার বডির টেম্পারেচার কিন্তু রুম টেম্পারেচারের সমান না। তোমার বডির যে টেম্পারেচার, এইটা কিন্তু তোমার বডির ভিতরে সারাক্ষণ রক্ত চলাচল করছে, সারাক্ষণ শক্তি উৎপন্ন হচ্ছে, এর ফলে বডির টেম্পারেচার কিন্তু রুম টেম্পারেচারের থেকে সবসময় বেশি। সো তুমি যখন স্টিলের গায়ে হাত দাও তখন যেটা হয় যে স্টিলের তাপের পরিবহন করার ক্ষমতা বেশি বা তাপ পরিবহনের হার বেশি, এটা বললে ভালো। তাপের পরিবহনের হারটা বেশি। সো যখন তুমি স্টিলের গায়ে হাত দিছো তখন না অনেক দ্রুত তাপ শক্তিটা তোমার বডি থেকে হারাইছে। কোথায় গেছে? কারণ তোমার বডি তো উচ্চ তাপমাত্রা, আর
যেটা স্টিলের সেটা তো হচ্ছে নিম্ন তাপমাত্রা বা রুম তাপমাত্রায় আছে। তাহলে তোমার আঙুল থেকে খুব দ্রুত টেম্পারেচার স্টিলের বডিতে চলে গেছে, এই কারণে তোমার হাতটারে ঠান্ডা ঠান্ডা মনে হয়েছে। কিন্তু তুমি যখন কাঠে হাত দিছো, কাঠের যে তাপ পরিবহন ক্ষমতা সেটা কম, এই কারণে কাঠ খুব দ্রুত তোমার কাছ থেকে হিটটাকে বের করে নিয়ে যেতে পারে নাই। সো এই কারণে তোমার একটাকে ঠান্ডা মনে হয়েছে আর একটাকে গরম বলে মনে হয়েছে, কারণ তোমার নিজের টেম্পারেচার কমে যাচ্ছে, এই জন্য একটাকে ঠান্ডা মনে হয়েছে, একটাকে গরম মনে হয়েছে। কিন্তু আলটিমেটলি দুইটার তাপমাত্রা কিন্তু একই, কারণ লজিক কি, কারণ এটা অনেকক্ষণ ধরে পরিবেশের মধ্যেই কিন্তু ছিল। ঠিক আছে, ওকে। সো এইখানে যেটা বলছিলাম যে ভাইয়া তাহলে এখানে টেম্পারেচার কমবে কেন, কি কারণে এটা টেম্পারেচার কমবে? এটা তো পানি, পানি অনেকক্ষণ ধরে রুমের মধ্যেই আছে, তাহলে রুমের টেম্পারেচার যা দেখানোর কথা পানির টেম্পারেচার তো ভাইয়া সেম দেখানোর কথা, তাহলে এটা কেন কমলো? কেউ বলতে পারবা কেন কমলো? কোনো আন্দাজ? কি কারণে পানি দিলে এটা টেম্পারেচার কমে যাবে? এটা তো সেম থাকার কথা। ভেরি গুড, শ্রেয়ান সাহা। ও বলছে বাষ্পীভবনের কারণে টেম্পারেচার কমতে থাকবে। দেখো আগের ক্লাসে আমি পড়াইছিলাম একটা জিনিস, বাষ্পীভবন। বাষ্পীভবনে কি হয়, যখন পানিটা বাষ্প হয়ে যায় তখন বলতো ওই পানিটা বাষ্প হওয়ার জন্য তার যে ল্যাটেন্ট হিট দরকার ছিল বা তার যে এনার্জি দরকার ছিল, সেই এনার্জিটা কিন্তু সে পানি থেকে গ্রহণ করে নিয়ে নেয় বা পরিবার্শ থেকে সে কিন্তু গ্রহণ করে। ওই যে হাতে স্পিরিট ঢাললে কেন ঠান্ডা লাগে, কারণ স্পিরিট ঢাললে ওই যে স্পিরিটটা দ্রুত বাষ্প হয়ে যায়, বাষ্প হওয়ার জন্য যে এনার্জিটা নেওয়া লাগে সেটাও হাত থেকে নিয়ে নেয়, এই কারণে কিন্তু আমাদের হাত ঠান্ডা ঠান্ডা লাগে। সো একইভাবে তোমার হচ্ছে যখন আমরা ওই দেখি কি বলে, যখন আমরা হচ্ছে ওই যে ঘরের চালে যখন পানি ছিটাই দিছিলাম বা কপালে জ্বর হওয়ার সময় যখন কপালে পট্টি দিছিলাম, ভেজা কাপড় দিছিলাম, তখনও কিন্তু একই কারণে আমাদের এখানে কপালে ঠান্ডা লাগছিল। সো দেখো মসলিনের কাপড় এখানে দেওয়ার ফলে যেটা হয়েছে, রুমের মধ্যে যদি, খুব খেয়াল করে শোনো, রুমের মধ্যে যদি জলীয় বাষ্পের পরিমাণ না থাকে, ধরো নাই, রুমের মধ্যে কোনো জলীয় বাষ্প নাই, রুমে একদম শুষ্ক, তাইলে কি হবে বলো তো? যেহেতু রুমের মধ্যে জলীয় বাষ্প নাই, তাহলে এখানে যেই ভেজা কাপড়টা আছে না, এই ভেজা কাপড়টা তো একটু পানি পানি আছে, সো এই পানিগুলা কি হবে, জলীয় বাষ্প আকারে বাষ্পে ছড়ায় যাবে। সো যখন এখানকার পানিটা জলীয় বাষ্প আকারে বাইরে ছড়ায় গেল, বলতো পানির জলীয় বাষ্প হওয়ার জন্যে ওর তো একটা হিট লাগবে। এই পানি যদি জলীয় বাষ্প হতে চায়, পানি যদি বাষ্প হতে চায়, তাহলে ওর একটা হিট লাগবে না? ওর তো একটা হিট লাগবে। এই হিটটা এখানে সে কার কাছ থেকে পাবে? এই হিটটা সে অবশ্যই পরিপার্শ্ব থেকে নেবে। তাহলে মসলিনের কাপড়ের পরিপার্শ্ব বলতে কি, ওই থার্মোমিটারের বাল্ব। তাহলে বাল্বের থেকে টেম্পারেচার যখন কমায় নিবে তখন পারদের টেম্পারেচার কমে যাবে, অর্থাৎ পারদটাও কিন্তু আস্তে আস্তে তখন কমতে থাকবে। এই কনসেপ্টটা বুঝছো কিনা দেখো, এই কনসেপ্টটা বুঝছো কিনা যে আমাদের রুমের মধ্যে যদি কম থাকে, রুমের মধ্যে যদি জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে, তাহলে এখান থেকে জলীয় বাষ্প আমাদের ঘরের মধ্যে চলে যেতে থাকবে। সো যখন এই পাত্র থেকে জলীয় বাষ্প উড়ে উড়ে চলে যাচ্ছে, তখন কিন্তু পরিপার্শ্বকে সে ঠান্ডা করে দিচ্ছে। তাহলে পরিপার্শ্বকে ঠান্ডা করলে কিন্তু এখান থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। এখন উল্টা কেসে আসো, মনে করো আমাদের রুমে জলীয় বাষ্প ভর্তি, জলীয় বাষ্প ঢোকার কোনো জায়গাই নাই, তখন আমাকে বলো তো এখান থেকে কি কোনো জলীয় বাষ্প আর বের হবে? বলো, রুমের মধ্যে জলীয় বাষ্পে ভর্তি, রুমের মধ্যে ভরপুর জলীয় বাষ্প আছে, তাইলে কিন্তু ভাইয়া এখান থেকে আর কোনো জলীয় বাষ্প বের হবে না। তাইলে ওই যে আমার এক্সট্রা হিটটা দরকার ছিল, সেই হিটটা কি আর কোনো কাজে লাগবে? মানে ওই হিটটা কিন্তু আর লাগবে না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন দেখা যাবে যে ওই বাষ্পীভবনের জন্য কোনো রকমের তাপশক্তি তার আর নেওয়ার প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ এই দুইটা টেম্পারেচার কিন্তু তখন সেম থাকবে, এই দুইটা টেম্পারেচার তখন সেম থাকবে। আরেকটা জিনিসও বলে রাখি, মনে আছে ওই যে যখন বাষ্পীভবন পড়াইছিলাম তখন একটা কথা বলছিলাম যে সাম্যাবস্থায় গেলে কি হয়, এখান থেকে যে পরিমাণে জলীয় বাষ্প থেকে পানি থেকে জলীয় বাষ্প হয়, জলীয় বাষ্প থেকে সেই পরিমাণে পানিতে কনভার্ট হয় না? সো উল্টা যেটা হবে, যখন আস্তে আস্তে পরিবেশে জলীয় বাষ্প বাড়তে থাকবে, তখন
জলীয় বাষ্প আস্তে আস্তে কিন্তু তখন এখানে আসা শুরু করবে, অর্থাৎ বাষ্প তখন পানি হবে। সো বাষ্প যদি পানি হয় তাহলে কি সে হিট ছেড়ে দিবে না? তাহলে হিট ছেড়ে দিলে তখন কিন্তু এটা টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে 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 আবার আগের জায়গায় চলে আসবে। বুঝতে পারছো? সো তাহলে এখানে আমি আসো সামারিটা লিখে দেই। জিনিস বুঝে গেছো, এখন আসো সামারিটা লিখি। সামারিটা কি? প্রথমে যেটা বললাম যে আমাদের মনে করো আমাদের আপেক্ষিক আর্দ্রতা 0%। এটার মানে কি? সাপোজ জলীয় বাষ্প নেই, জলীয় বাষ্প নেই। সো জলীয় বাষ্প যদি না থাকে তাহলে কি হবে? ওয়েট বাল্ব থেকে, ওয়েট বাল্ব থেকে বা মসলিন কাপড় থেকে, মসলিন কাপড় থেকে, মসলিন কাপড় থেকে আমাদের ইয়া হতে থাকবে, মসলিন কাপড় থেকে জলীয় বাষ্পে, পানি জলীয় বাষ্পে পরিণত হবে। আচ্ছা, সো যখন পানিটা জলীয় বাষ্পে পরিণত হবে, এটার জন্য পানি কি করবে তাহলে? পানি বাল্ব থেকে হিট নিয়ে নেবে। পানি বাল্ব থেকে, মানে ওই যে জড়ানো যে বাল্বটা আছে ওইখান থেকে হিট শোষণ করবে, হিট শোষণ করবে, যার ফলে থিটা ওয়েট এর মান, থিটা ওয়েটের মান কমতে থাকবে, থিটা ওয়েটের মান কমতে থাকবে। ওকে, তাহলে থিটা ওয়েটের মান কমতে থাকলে আমাদের বলতো দুইটার পার্থক্যের কথা আমি যদি বলি, দুইটার পার্থক্যের কথা আমি যদি বলি যে তখন থিটা ডি এবং থিটা ডাব্লিউ পার্থক্যর মান বড় হবে, পার্থক্যের মান বেশি হবে, পার্থক্যের মান বেশি হবে। এইভাবে কি বাড়তে কমতে থাকবে? হ্যাঁ, এবং এই বাড়া বা কমাটা এই একটাই কিন্তু বাড়বে কমবে। সো এই বাড়া বা কমাটা ডিপেন্ড করবে কিন্তু পরিবেশে কতটুকু জলীয় বাষ্প আছে তার উপরে। সো বায়ুর তাপমাত্রা, এটা শুধুমাত্র বায়ুর তাপমাত্রা মাপছে। জলীয় বাষ্প বাড়ুক বা কমুক তার উপরে কিন্তু এইটার টেম্পারেচারের কোনো হেরফের হবে না। ঠিক আছে, বায়ুতে জলীয় বাষ্প বেশি আসুক কম আসুক তার উপরে কিন্তু এইটার টেম্পারেচারের কোনো রকম পরিবর্তন হবে না। চেঞ্জ হবে শুধুমাত্র এইটার। বায়ুর তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে চেঞ্জ হবে শুধুমাত্র এইটা, বায়ুর তাপমাত্রা বাড়লে তখন এটা চেঞ্জ হবে, বায়ুর তাপমাত্রা কমলে তখন এটা চেঞ্জ হবে, কিন্তু এইটার মানটা জলীয় বাষ্পের উপরে নির্ভর করবে না, শুধুমাত্র এইটার মান জলীয় বাষ্পের উপরে নির্ভর করবে। আচ্ছা গেল, তাহলে থিটা ডি মাইনাস থিটা ডাব্লিউ এটার পার্থক্যটা বেশি হবে। ওকে, এবার আসো যদি উল্টা কাহিনী হয় যে আমাদের আর মনে করো এবার 100% আছে, অর্থাৎ রুম জলীয় বাষ্পে ভর্তি, আমাদের কক্ষটি জলীয় বাষ্প দিয়ে পূর্ণ, জলীয় বাষ্প দিয়ে পূর্ণ, তাহলে কিন্তু মসলিনের কাপড় থেকে, মসলিনের কাপড় থেকে কোনো পানি বাষ্পীভূত হবে না, বাষ্পীভূত হবে না। এটা আমি দুইটা একদম আলাদা আলাদা কন্ডিশনের কথা বলতেছি, ট্রানজিশন না যে ভাই 0 থেকে 100% হয়ে গেছে ওই ট্রানজিশন না, একদম দুইটা ঘরে গেছি, একটা ঘরে 0 আর একটা ঘরে 100। সো দুই ক্ষেত্রে কেমন হবে সেটা দেখাচ্ছি, দুইটা স্টেটের অবস্থা দেখাচ্ছি। তো মসলিনের কাপড় থেকে কোনো পানি বাষ্পীভূত হবে না। সো পানি যদি বাষ্পীভূত না হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু এক্সট্রা কোনো হিট, এক্সট্রা হিট বাল্ব থেকে শোষিত হবে না, বাল্ব থেকে শোষিত হবে না। বাল্ব থেকে যদি এক্সট্রা হিট শোষিত না হয় তার মানে থিটা ডি এবং থিটা ডাব্লিউ পরস্পর সমান হবে, কারণ আমাদের যদি এক্সট্রা হিটও না নেয় তাহলে তো রুমের টেম্পারেচারের মতনই থিটা ওয়েটটা থাকবে। তাহলে দেখো যখন থিটা ডি মাইনাস থিটা ডাব্লিউ এর পার্থক্য যত কমতে থাকবে, এই ক্ষেত্রে পার্থক্য কমতে থাকবে, পার্থক্য সবচেয়ে কম হবে, পার্থক্য সবচেয়ে কম হবে। এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা মূলত পার্থক্যটা দেখেই বোঝার চেষ্টা করি আপেক্ষিক আর্দ্রতা কেমন। দেখো যদি পার্থক্যটা বেশি হয়,
পার্থক্যটা যদি বেশি হয় তার মানে কি রুমে জলীয় বাষ্প নাই, রুমে জলীয় বাষ্প কম থাকার কারণেই কিন্তু পার্থক্যটা অনেক বেশি হয়েছে। ঠিক আছে, কারণ ওইটা টেম্পারেচার অনেক কমে গেছে, বাষ্পীভূত যত হয়ে যাবে তত তো পরেরটা টেম্পারেচার কমে যাবে। আর আমাদের যখন জলীয় বাষ্প দিয়ে ভর্তি তখন কিন্তু এখান থেকে কোনো জলীয় বাষ্প বের হবে না, কোনো এক্সট্রা হিট আর বের হবে না, যার ফলে এটার যে লেভেল সে লেভেলটা একই রকম থাকবে। তার মানে আমরা কোনো একটা রুমে যদি দেখি থিটা ডি মাইনাস থিটা ডাব্লিউ এর পার্থক্য বেশি, তার মানে কি বুঝবো ওইখানে আগে জলীয় বাষ্প ছিলই না। আর যদি দেখি পার্থক্য নাই, তাহলে কি বুঝবো যে ওইখানে জলীয় বাষ্প দিয়ে ভর্তি, এই কারণে এখান থেকে আর জলীয় বাষ্প বের হতে পারে নাই। তাহলে আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন আসো যে আমাদের এই দুইটা তাপমাত্রা থেকে আমরা একটা গ্লেইসারের কনস্ট্যান্ট নামে একটা জিনিস আছে, সেইখান থেকে আমরা শিশিরাঙ্কটা বের করতে পারি। দেখো থিটা ডি এবং থিটা ডাব্লিউ এই দুইটা কিন্তু আর্দ্রতামিতিক যন্ত্র থেকে আমরা বের করলাম। কাহিনী বুঝো, এই থিটা ডি এবং থিটা ডাব্লিউ যখন বের করলাম আর্দ্রতামিতিক যন্ত্র থেকে, একটা কনস্ট্যান্টের সাথে গুণ দিলে এই থিটাটা হচ্ছে শিশিরাঙ্ক। আমরা ওই রুমের শিশিরাঙ্ক কত সেটা পাই। এই সূত্র কিভাবে আসছে, কোত্থেকে আসছে এটা আমাদের বইতে নাই, জাস্ট সূত্রটা লেখা আছে। সো গ্লেইসারের কনস্ট্যান্ট এটা কোত্থেকে পাবো, এটাতে আসছি। কিন্তু দেখো থিটা ডি মানে হচ্ছে আমাদের শুষ্ক বাল্বের তাপমাত্রা বা শুষ্ক বায়ুর তাপমাত্রা, থিটা ডাব্লিউ হচ্ছে সিক্ত বায়ুর তাপমাত্রা, তারপরে জি যেটা এটা হচ্ছে গ্লেইসারের কনস্ট্যান্ট। এই গ্লেইসারের কনস্ট্যান্টটা কোনটা, গ্লেইসারের কনস্ট্যান্টটা হচ্ছে এরকম একটা চার্ট থাকে, এইরকম একটা চার্ট থাকে, সেই চার্টের মধ্যে বিভিন্ন রুম তাপমাত্রায় গ্লেইসারের কনস্ট্যান্ট কত এরকম একটা চার্ট দেওয়া আছে। সো ওইখান থেকে আমরা বসাই, এখানে জি এর একটা মান এখান থেকে বসাই। খেয়াল করো এটা কিন্তু থিটা ডাব্লিউ অনুযায়ী হয় না, থিটা ডি অনুযায়ী হয়, রুম তাপমাত্রা অনুযায়ী হয়। থিটা ডি মানে রুম তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা। সো এইখানে থিটা যেটা সেটা হচ্ছে শিশিরাঙ্ক বোঝাচ্ছে, থিটা ডি তো ড্রাই বাল্বের টেম্পারেচার, থিটা ডাব্লিউ হচ্ছে ওয়েট বাল্বের টেম্পারেচার, জি যেটা সেটা হচ্ছে গ্লেইসারের কনস্ট্যান্ট। এখান থেকে শিশিরাঙ্ক বের করলাম। ভাইয়া আমাদের মেইন টার্গেট তো ছিল আর বের করা, তো আপনি শিশিরাঙ্ক নিয়ে পড়ে আছেন কেন? শিশিরাঙ্ক জেনে লাভ কি বলতো? আর এর মধ্যে কি ছিল, স্মল এফ বাই ক্যাপিটাল এফ ছিল না? এই ক্যাপিটাল এফ মানে কি? এই ক্যাপিটাল এফ মানে তো ছিল বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত যেই চাপটা সেটা, আর স্মল এফটা কি ছিল, শিশিরাঙ্কে সম্পৃক্ত চাপ। তাহলে আমাকে এই ঘরে যে জলীয় বাষ্প আছে সেইটার জন্য শিশিরাঙ্কটা কত, সেই শিশিরাঙ্কটা আমাদেরকে আগে জানতে হয়, এবং ওই শিশিরাঙ্কে জলীয় বাষ্প চাপ কত সেটা একটা চার্ট থেকে আমরা বের করি, তারপরে এই দুইটার ভ্যালু অনুপাত দিয়ে আমরা আর বের করে ফেলতে পারি। ঠিক আছে, দেখো এই প্রসেসটা পুরাটা এখানে লেখা আছে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের কিন্তু ম্যাথ করতে গেলে এতগুলো প্রসেস ফলো করা লাগবে না, ম্যাথে আমাদের সব ডেটা প্রায় দেওয়াই থাকবে। সো ম্যাথ করা খুবই ইজি, কিন্তু একদম টেকনিক্যালি কিভাবে করে এটা সিকোয়েন্সিয়ালি আসে ওই জিনিসটা একটু দেখো। যে প্রথমে গ্লেইসারের তালিকা থেকে, ওই যে তালিকার কথা বললাম, এই যে থিটা ডি জি এরকম একটা তালিকা থেকে থিটা ডি তাপমাত্রায় জি এর মান কত এটা বের করা হয়। এরপরে এই সূত্রটা থেকে থিটার মানটা আমরা বের করি, শিশিরাঙ্কের মান নির্ণয় করা হয়। এরপরে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ কত এটা বের করি, এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত এটা আমরা একটা চার্ট থেকে বের করি। এটা আমরা একটা চার্ট থেকে বের করি, সম্পৃক্ত বাষ্পচাপের চার্ট থেকে বের করি। এরপরে আপেক্ষিক আর্দ্রতার সূত্র বসাবো, এই যে আর সমান সমান স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ। সো এখান থেকে আমরা হচ্ছে স্মল এফ মানে হলো সম্পৃক্ত ওই যে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ কত, আর এই ক্যাপিটাল এফ মানে হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত। এরপরে দুইটাকে 100% দিয়ে গুণ দিয়ে আমরা কাহিনী সেরে ফেলি। বুঝতে পারছো? সো তাহলে সিকোয়েন্স এইটা, কিভাবে করে আর্দ্রতামিতিক যন্ত্র আমাদেরকে হেল্প করছে এই আপেক্ষিক আর্দ্রতা মাপতে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। শিশিরাঙ্কের অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, না স্কিপ করো না। কেন স্কিপ করবা? তুমি এটা আরেকবার যদি ভিডিওটা দেখো তাহলে ক্লিয়ার বুঝবা। শোনো, আরেকটা জিনিস বলে রাখি, যে কোনো জিনিস জীবনে যখন প্রথমবারের জন্য দেখবা সেটা সব সময় কঠিন লাগতে বাধ্য। কঠিন না লাগাটাই অস্বাভাবিক, যে কিরে কঠিন লাগতেছে না কেন, সহজ লাগতেছে কেন, এটাই বরং অস্বাভাবিক। সো এই জন্য এই প্রথম দেখাতে হতাশ হইলে হবে না। তোমাকে এটা মনে রাখতে হবে, ক্লাস 9-10 যখন প্রথম সূত্র পড়ছো, জৈব যৌগ পড়ছো বা v = u + at সূত্র পড়ছো, তখনই কিন্তু তোমার কাছে প্রথম অনেক কঠিন লাগতো। গ্রাফ দেখতা তখন কিন্তু কঠিন লাগতো, কিন্তু যত সময় গড়াইছে একই জিনিস বারবার পড়তে একদম সহজ হয়ে গেছে। সো যে কোনো জিনিস যখন প্রথমবারের জন্য ঢুকাচ্ছ মাথার মধ্যে, এটা কঠিন লাগবেই, স্বাভাবিক। প্রথম
পড়ায় যেটা হয়, দেখা যায় মানুষ কয়েকটা জিনিসপত্র কেবলমাত্র ইনফরমেশন জানে, কিছু ইনফরমেশন জানে, কিন্তু এগুলোর মধ্যে সে লিঙ্ক করতে পারে না। দ্বিতীয়বার যখন একই লেকচার করে বা অন্য লেকচার করে, বা দ্বিতীয়বারে যখন সে হচ্ছে জিনিসটা বইটা পড়ে বা একই লেকচার আরেকবার দেখে, তখন দেখা যায় কি কিছু কিছু তথ্য সে এখান থেকে কানেক্ট করতে পারে, লিঙ্ক করতে পারে। এরপরে যখন সে আরো কতবার দেখে, তখন একদম পাকা পোক্তভাবে সবগুলার মধ্যে লিঙ্ক কোথায় আছে, কানেকশন কি আছে, সবার মধ্যে তখন কানেকশনটা বের করতে পারে। সো আমি তোমাকে যা পড়াচ্ছি সেটা হচ্ছে সবগুলো কানেকশন করার পরে কি হবে তাই, কিন্তু তুমি তো এখনই নিজের ব্রেইনের মধ্যে তো এই কানেকশনগুলো এখনো ধরতে পারবা না, এটাই খুব স্বাভাবিক। তোমার মাথায় কেবল কিছু ইনফরমেশন গেছে কেবলমাত্র। সো একটার সাথে আরেকটা রিলেশন কি, কানেকশন কি, এগুলো ধরতে গেলে কয়েকবার করে এগুলো দেখতে হবে, বুঝতে পারছো? এবং বারবার রিভিশন দিতে হবে, রিভিশন না দিলে এগুলো মাথায় থাকবে না কখনো। তো এটা খুব স্বাভাবিক, যে কোনো জিনিস প্রথমবারের জন্য দেখলে কঠিন লাগাটা খুব স্বাভাবিক, কিন্তু এটা দেখে খবরদার হতাশ হয় না, ঠিক আছে? পাত্রের আয়তন বড় করো, ঠিক আছে? আচ্ছা, গেল। এবার আসো, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ছক আছে, এটা সেলুসারের বই থেকে নেওয়া। এটা একটু বোঝো, যা পড়াইছি এর মধ্যেই আছে। তবে আচ্ছা, এটা শেষ হয়ে যাবে, পরেরটাই আসবো। দেখো, থিটা ডি মাইনাস থিটা ডাব্লিউ যদি বেশি হয়, যদি থিটা ডি মাইনাস থিটা ডাব্লিউ বেশি হয়, তাহলে কি হবে? বেশি হওয়া মানে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম ছিল, তাই না? পার্থক্য যত বেশি তত কিন্তু জলীয় বাষ্প বায়ুতে নাই বলেই তো এতখানি কমে গেছে। তাহলে জলীয় বাষ্প কম ছিল, অর্থাৎ এটাকে আমরা বলছি আবহাওয়াটা শুষ্ক, ঠিক আছে? থিটা ডি মাইনাস থিটা ডাব্লিউ যখন কম, অর্থাৎ পার্থক্য কম, তার মানে রুমের মধ্যে অলরেডি জলীয় বাষ্প আছে বলে মসলিন কাপড় থেকে জলীয় বাষ্প বেরোতে পারছে না, যার ফলে কিন্তু ওই জায়গাটা নামতে পারছে না। সো তার মানে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি, অর্থাৎ আবহাওয়াটাকে আমরা বলছি আর্দ্র আবহাওয়া। এরপর আসো, কয়েকটা স্পেশাল কন্ডিশন আছে। যদি আমাদের থিটা ডি মাইনাস থিটা ডাব্লিউ ধীরে ধীরে কমতে থাকে, খেয়াল করো, ধীরে ধীরে কমছে, মানে পার্থক্য যেটা সেটা ধীরে ধীরে, পার্থক্য যেটা সেটা হচ্ছে ধীরে ধীরে কমছে, তার মানে কি? জলীয় বাষ্পের পরিমাণ আসলে ধীরে ধীরে বাড়ছে, এবং ওই জলীয় বাষ্প পরিবেশে বাড়ার কারণেই কিন্তু আস্তে আস্তে জলীয় বাষ্পগুলা মসৃণ কাপড়ে এসে মসৃণ কাপড়ের তাপমাত্রা বাড়ায় দিচ্ছে, ঠিক আছে? সো তাহলে দেখো, জলীয় বাষ্প তার মানে ধীরে ধীরে বাড়ছে। সো বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে, তখন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং বর্ষাকালে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে। সো এই কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বর্ষাকালে বেশি থাকে। সো তাহলে দেখো, যখন ধীরে ধীরে কমছে, তার মানে আসলে বায়ুর মধ্যে আস্তে 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 পানির পরিমাণ বাড়তেছে, এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেখানে বেশি। এবং মনে রেখো, শীতকালে শুষ্ক আবহাওয়া থাকে, এবং আমাদের হচ্ছে বর্ষাকালে কিন্তু ভেজা আবহাওয়া থাকে। এই কারণে তুমি যখন দেখা যাবে কাপড় নেড়ে দিচ্ছ, তখন শীতকালে কিন্তু এটা তাড়াতাড়ি শুকাবে, কিন্তু বর্ষাকালে অনেক সময় লাগে। এগুলো নিয়ে খ নাম্বার প্রশ্ন আসে, কেন ভাইয়া বর্ষাকালে বেশি সময় লাগে? কারণ তুমি যখন বর্ষাকালে কাপড় নেড়ে দিচ্ছ, তখন কাপড় শুকানোর জন্য কি করতে হবে? কাপড় থেকে জলীয় বাষ্প বের করে ফেলা লাগবে। তো ভাই, আমাদের প্রকৃতিতে বর্ষাকাল অলরেডি অনেক জলীয় বাষ্প আছে, তাহলে তোমার কাপড় থেকে আর জলীয় বাষ্প সহজে বের হতে চাইবে না। এই কারণে বর্ষাকালে দেখা যায় অনেক সময় লাগে কাপড় শুকাতে। কিন্তু শীতকালে কি হয়? আবহাওয়াটা শুষ্ক থাকে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে। কিন্তু ওই যে শীতকালে রাত্রেবেলা কি হয়? অনেক টেম্পারেচার কমে যাওয়ার কারণে ওভার স্যাচুরেটেড হয়ে যায়, তখন সেই যে শিশির শিশির পড়ে যায়। কিন্তু দিনের বেলা শুষ্ক থাকে। সো শুষ্ক থাকার ফলে যেটা হচ্ছে, বায়ুতে জলীয় বাষ্প কম, বায়ু তখন জলীয় বাষ্পের জন্যে মানে হাউমাউ করতেছে যে কোথায় জলীয় বাষ্প পাবো, যেই কাপড়ে পাইছে সাথে সাথে নিয়ে নিছে, তাহলে কাপড় শুকায় যায়, ঠিক আছে? তাহলে এই দুইটাই কিন্তু আসে, এবং বইয়ে আরও কতগুলা কেস লেখা আছে, ওগুলো একটু পড়বা। যে কনসেপ্ট পাইছো ইনশাল্লাহ সবগুলোই বুঝতে পারবা। সো এগুলো একটু রিডিং পড়ে যাও, ওগুলো পরীক্ষা আসার সম্ভাবনা কম, যেগুলো বলছি এগুলোই আসে বেশি, কিন্তু একবার রিডিং পড়ে যাও বইটা। সো এবার আসো, হঠাৎ কমতে থাকলে, হঠাৎ কমা মানে কি? আমাদের জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ করে বেড়ে গেছে। সো হঠাৎ করে বেড়ে যাওয়া মানে হচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা তখন বেড়ে যায়। এটা কেন হয় আমি এর পরের স্লাইডে গিয়ে ব্যাখ্যা করে দিব না। যে যখন আমাদের হঠাৎ কমতে থাকে, থিটা ডি মাইনাস থিটা ডাব্লিউ হঠাৎ করে কমে গেছে, হঠাৎ করে কমে গেছে, তার মানে কমে যাওয়া মানে কি? জলীয় বাষ্প হঠাৎ করে বেড়ে গেছে। সো জলীয় বাষ্প বেড়ে গেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেন হয়, এটা খুব সুন্দর একটা সায়েন্স আছে, এটা বলবো একটু পরে। এরপরে আসো, যদি পার্থক্য হয় শূন্য, তার মানে কি? মানে রুমে জলীয় বাষ্পের পরিমাণ, এই দাঁড়ো, পার্থক্য যদি হয় শূন্য, তাহলে জলীয় বাষ্প নেই হবে না, জলীয় বাষ্প ভর্তি হবে। সরি, এখানে হচ্ছে জলীয় বাষ্প দিয়ে ভর্তি হবে।
ঠিক আছে, যদি হচ্ছে পার্থক্য শূন্য হয়ে যায়, পার্থক্য শূন্য হয়ে যায়, তার মানে হচ্ছে জলীয় বাষ্প, ও এখানে লেখাই আছে, বাতাস জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত। ঠিক আছে, পার্থক্য শূন্য মানে হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ, জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ, জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ। তো ভাইয়া সর্বোচ্চ মানে হচ্ছে এটা একদম বাতাসটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত, ম্যাক্সিমাম হয়ে আছে আর কি এখন। ভেরি গুড, ভেরি গুড, বুঝলাম। এখন আসো, এইখানে আমরা কয়েকটা কনসেপ্ট একটু ব্যাখ্যা করা লাগবে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন বায়ুর ঘনত্ব কমে যায়। এইটা খুব দারুণ একটা কাহিনী। দেখো, বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তাহলে বায়ুর ঘনত্ব কমে যায়। কিভাবে? আমরা যদি এভাবে করে একটু ব্যাখ্যা দেই, বলতো PM সমান সমান ছিল DRT, তাই না? PM সমান সমান ছিল DRT। আচ্ছা, বা আমি একবারে বায়ুর ঘনত্ব নিয়ে যেহেতু বলছি, তার মানে যে ডি এর সাথে এম এর যে সম্পর্কটা, এটা কিন্তু দেখো সমানুপাতিক। ঠিক আছে, ডি এর সাথে এম এর সম্পর্কটা কি? সমানুপাতিক। ডি এর সাথে এম এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে বুঝলে ভালো। তাছাড়া আমি আরেকবার বুঝাই দিব। দেখো, মনে করো আমাদের কাছে তিনটা পাত্র আছে ভাইয়া, তিনটা পাত্র আছে। একটাতে আছে পুরো শুষ্ক বায়ু, অর্থাৎ মনে করলাম আমাদের কাছে শুধু অক্সিজেন গ্যাস আছে এবং নাইট্রোজেন গ্যাস আছে। আমাদের বোঝার সুবিধার জন্য ধরে নিচ্ছি 1 মোল অক্সিজেন গ্যাস আছে, তার মানে অক্সিজেন গ্যাস কতটুকু আছে? 32 গ্রাম। 1 মোল নাইট্রোজেন গ্যাস আছে, তার মানে নাইট্রোজেন গ্যাস আছে কত গ্রাম? 28 গ্রাম। ভেরি গুড। এইবার মনে করো রুমের মধ্যে আস্তে আস্তে জলীয় বাষ্প প্রবেশ করা শুরু করছে। তো যখন জলীয় বাষ্প প্রবেশ করবে তখন খুব স্বাভাবিকভাবেই কিছু কিছু বায়ুর কণাকে ওইখান থেকে বের হয়ে যেতে হবে না? মানে আমরা এটা বদ্ধ পাত্র চিন্তা করছি না, এখানে আমি জাস্ট ধরো একটা কাল্পনিক আবদ্ধ জায়গা চিন্তা করছি। কাল্পনিক আবদ্ধ পাত্র মানে হচ্ছে তার মধ্যে ওই আমি স্পেসটা ঠিক রাখবো, কারণ ঘনত্ব মাপছি যেহেতু m/v করতে হবে। আমি একটা নির্দিষ্ট আবদ্ধ আয়তন চিন্তা করব, কিন্তু আবদ্ধ মানে এরকম না যে হচ্ছে একদম মানে দেওয়াল দিয়ে আবদ্ধ, এরকম না। ঠিক আছে, মানে মনে মনে একটা আবদ্ধ জায়গা চিন্তা করব। তাহলে খেয়াল করো, ওই আবদ্ধ জায়গার মধ্যে যখন আমাদের কিছু জলীয় বাষ্প ঢুকবে, জলীয় বাষ্প মানে কি? পানির অণু ঢুকবে। সাপোজ একটা নাইট্রোজেন কণাকে সরাই দিয়ে একটা পানির অণু ঢুকলো। বলো তো পানির 1 মোল মানে কত গ্রাম? 18 গ্রাম। আর অক্সিজেনটা মনে করো অক্সিজেনের মতনই আছে, সেটা হচ্ছে 32 গ্রাম। এরপরে কি হলো? রুমের মধ্যে আরো জলীয় বাষ্প আসা শুরু করলো, রুমের মধ্যে আরো জলীয় বাষ্প আসা শুরু করলো। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার নিশ্চয়ই মনে আছে অ্যাভোগাড্রো সূত্র কি ছিল? যে কনস্ট্যান্ট প্রেসার এবং কনস্ট্যান্ট টেম্পারেচারে নির্দিষ্ট আয়তনের বায়ুতে কিন্তু নির্দিষ্ট পরিমাণ গ্যাস থাকতে পারে, তাই না? এই যে কনস্ট্যান্ট প্রেসার এবং পিভি সমান এনআরটি, এখান থেকেই যদি আসো যে কনস্ট্যান্ট টেম্পারেচার এবং কনস্ট্যান্ট প্রেসারে একটা নির্দিষ্ট আয়তনের কোনো একটা জায়গা যদি আমি চিন্তা করি, তাহলে সেইখানে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ মোল কিন্তু থাকতে পারে। সো আমি ধরে নিলাম আমাদের এই আয়তনের মধ্যে 2 মোল গ্যাস আছে। আবার বলছি এটাকে বদ্ধপাত্র হিসেবে চিন্তা করো না, তাহলে আসা যাওয়া তোমার বুঝতে কষ্ট হবে। এটাকে মনে করো একটা বায়ুর মধ্যে আমি জাস্ট কল্পিত একটা আবদ্ধ অঞ্চল চিন্তা করছি। সো এখানে 2 মোল গ্যাস আছে। মনে করো এইটুকু এমন একটা পাত্র যেখানে 2 মোল গ্যাস থাকে, 1 মোল অক্সিজেন 1 মোল নাইট্রোজেন, আর এখানে 1 মোল অক্সিজেন 1 মোল পানি। এবার মনে করো অক্সিজেনটা নাই হয়ে গেছে, 2 মোলই হচ্ছে পানি আছে, জলীয় বাষ্প ভর্তি হয়ে গেছে পুরা। ঠিক আছে, এখানে 2 মোলই হচ্ছে পানি, তাহলে 18 গ্রাম আর 18 গ্রাম। ঠিক আছে, তাইলে এবার আমাদের বলো তো কোন ক্ষেত্রে টোটাল ভর বেশি? 32 আর 28 যোগ করলে কত হয়? 60 না? 60 গ্রাম, 60 গ্রাম। 18 আর 32 যোগ করলে কত হয়? 50 গ্রাম। 18 আর 18 যোগ করলে কত হয়? 36 গ্রাম। একটা জিনিস খেয়াল করছো, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়ছে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়ছে, দেখো O2N2 ছিল, এখান থেকে একটা রিপ্লেস করে H2 আসলো, আর একটা রিপ্লেস করে H2 আসলো। সো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়ছে তত বলো তো বায়ুর ঘনত্ব, টোটাল ঘনত্ব কি বাড়ছে না কমছে? ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে m/v। তাহলে টোটাল v তো আমাদের সেম, m/v, v তো আমাদের তিনটা ক্ষেত্রেই সেম, কিন্তু বলো তো m মানে তো ভর। সো এই ক্ষেত্রে ভর হচ্ছে 60 গ্রাম। যখন জলীয় বাষ্প কেবল 1 মোল আসলো তখন কিন্তু ভর একটু কমে গেল, অর্থাৎ ঘনত্ব কমে গেল। তারপরে আবার যখন জলীয় বাষ্প আসলো তখন কিন্তু ঘনত্ব আরও কমে গেল। সো এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারো
যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধিতে বায়ুর ঘনত্ব কমে যায়। দেখো তো বুঝছো কিনা? জলীয় বাষ্পের পরিমাণ বায়ুতে যত বাড়বে তত এর ঘনত্ব আস্তে আস্তে কমতে থাকবে। ক্লিয়ার? এখন বলো তো, যদি আমাদের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে বায়ুটা হালকা হয়ে যায়, এটাও বুঝছো। জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে যে না থাকলে 60 গ্রাম আর থাকলে 36 গ্রাম, একটা এটা কিন্তু এরকম না ভাই, এত সহজে এক্সাম্পল দিয়ে দিলাম, মানে মেইন ক্যালকুলেশন তো আরও অবশ্যই কমপ্লেক্স, কিন্তু সহজে বোঝার জন্য এটা এনাফ। এইবার দেখো বায়ু হালকা হয়ে যায়, ভালো কথা। এবার বললো সেখানকার বায়ুমণ্ডলীয় চাপও কমে যায়। বলো তো এইখানে চাপ দিবে কি? শুধু বায়ুর চাপ থাকবে, শুধু টোটাল যে চাপটা সেই চাপটা কিন্তু বায়ু চাপ দিবে। এইখানে যে চাপটা সেই চাপটা কিন্তু বায়ু দিবে এবং বাষ্প দিবে। এইখানে যে চাপটা সেটা কিন্তু বাষ্প দিবে শুধুমাত্র। এখন আমাকে বলো যে এইখানের বায়ুচাপ আর এখানের বায়ুচাপের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, সমীকরণ দেখে হিজিবিজি লাগলে একদম সহজে চিন্তা করো। দেখো যেটা বলছে এখানে, বায়ুতে যত জলীয় বাষ্প বাড়বে তত ঘনত্ব কমতে থাকবে, বায়ু হালকা হতে থাকবে এবং চাপ কমতে থাকবে। কেন মনে আছে? আমি যে একটু আগে তোমাদেরকে বলছিলাম যে চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, তার মানে হচ্ছে যে 2mu ডিভাইডেড বাই ডিটি। তাহলে দেখো যত ভর কমবে, অর্থাৎ আগে যখন অক্সিজেন নাইট্রোজেন ঢাপ ঢাপ করে ধাক্কা দিচ্ছে ওই গুণগুলার ভর বেশি, কিন্তু এইগুলার ভর কিন্তু কম, এগুলা দেখা যাচ্ছে অত জোরে ধাক্কা দিতে পারছে না। তাহলে চাপের পরিমাণ কি আলটিমেটলি কমে যাবে না? যদি ভর কমে যায় তাহলে চাপের পরিমাণ কমে যাবে, কারণ এগুলো ভারী অণু। দেখো ভারী অণু, কিন্তু টেম্পারেচার আবার কিন্তু এখানেও যা, এখানেও তাই, এখানেও তাই। সো টেম্পারেচার যদি সেম হয় তা, আচ্ছা টেম্পারেচার আলাদা পরে আসি, দেখো অত ইয়া করা দরকার নেই, এমনি দেখো। সো এখানে যখন ভারী অণু তারা যখন দেওয়ালে ধাক্কা দিবে তখন কিন্তু আমাদের কি থাকবে? তখন তারা অনেক বেশি জোরে একটা চাপ প্রয়োগ করবে। আচ্ছা টেম্পারেচার বলে দিই, লোভ সামলাতে পারতেছি না কেন। মনে করো একই টেম্পারেচারে সি সমান সমান কি হয়? সি সমান সমান কি? √3RT/m না? তাহলে টেম্পারেচারের উপরে কিন্তু তার বেগ কত সেই বেগটা আসলে নির্ভর করতেছে। তো তাহলে আমরা যদি একই টেম্পারেচারে থাকি তাহলে এখান থেকে কিন্তু দেখা যাবে যে এখানে যে অণুগুলো আছে এগুলো ভারী বলে দেওয়ালে ধাক্কা দিবে বেশি বেশি, আর এখানে যে অণুগুলো আছে এগুলো হালকা বলে ধাক্কা দিবে কম কম। জাস্ট এইটুকু বুঝো, ডান। তাইলে বলো তো জলীয় বাষ্প যত বাড়বে বায়ুর চাপ তত কমবে না? বায়ুর মোট চাপ তত কমবে, বায়ুর মোট চাপ তত কমবে, কারণ আমরা তো একটু আগেই বললাম যে ভর ইজ প্রপোর্শনাল টু চাপ। সো তাহলে যদি ভর কমে যায় তাহলে চাপ কমে যাবে। আচ্ছা এইবার আসো যে কেন এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বাড়ে। কারণ দেখো তো যখন জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে তখন ওই জায়গাতে কি আমাদের নিম্নচাপ তৈরি হয়েছে না? কারণ চাপ কমে গেছে। তাহলে আশেপাশে যেখানে উচ্চচাপ, সেই উচ্চচাপের জায়গাগুলা থেকে তখন কি খুব দ্রুত বেগে নিম্নচাপের বায়ু আসা শুরু করবে। তার মানে এখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তখন। বুঝতে পারছো তো? তাহলে দেখো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যখন হঠাৎ বেড়ে যাবে, ভাই রে ভাই হঠাৎ বেড়ে গেছে, তাহলে জলীয় বাষ্প হঠাৎ বেড়ে যাওয়া মানে চাপ অনেক কমে গেছে, ওই জায়গার চাপ অনেক কমে গেছে। তাহলে আশেপাশে যেখানে উচ্চ চাপ সেই জায়গা থেকে ঠাই করে কিন্তু ওইখানে আসবে এবং তখন ঝড়ো বাতাস পাবো আমরা। ওকে, ভেরি গুড। তাহলে এখানে কয়েকটা এক্সাম্পল এরকম আছে। কি কি আছে দেখো। মেঘলা দিনে অনেক যদি কমে যায়, অত্যাধিক বেড়ে গেছে, বৃষ্টি আসন্ন, এগুলো একটু রিডিং পড়ে নিবা, আগেরটার মতনই, জাস্ট ওই যে ঝড় হওয়ার ব্যাপারটা একটু দেখে রেখো। আচ্ছা এইবার আসো আমরা কিছু ম্যাথ প্রবলেমের মধ্যে যাই আস্তে আস্তে। এখানে বলছে ম্যাথগুলো খুব সহজ। কোনো একদিন বায়ুর তাপমাত্রা হচ্ছে 30°C এবং শিশিরাঙ্ক হচ্ছে 22°C। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। 30°C সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছে 31.83 এবং 22°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হচ্ছে 19.83। তাহলে আপেক্ষিক আর্দ্রতা যেহেতু বের করতে বলছে, আর সমান সমান আমরা কি লিখবো? স্মল f ডিভাইডেড বাই ক্যাপিটাল F। খেয়াল করো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত চাপ কত? 30°তে সম্পৃক্ত চাপ 31.83, এটাকে নিচে লিখবো। আর ওই দিন শিশিরাঙ্ক ছিল 22°, তাহলে 22°তে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত ছিল? 19.83। এইটাকে তুমি 100% দিয়ে গুণ দিয়ে দাও, এই দেখো আপেক্ষিক আর্দ্রতা শেষ। আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ একদম সহজ।
একদমই সহজ। সো আজকে আমরা আরেকটা ম্যাথ প্রবলেম দেখে শেষ করব। নেক্সট ক্লাসে আপেক্ষিক আর্দ্রতার আরও কিছু ম্যাথ প্রবলেম থাকবে এবং সেই সাথে সিকিউ সলভিং থাকবে। আরেকটা অঙ্ক দেখি, এটা বুঝছো তো? আর সমান সমান স্মল এফ বাই ক্যাপিটাল এফ। স্মল এফ মানে হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত চাপ ডিভাইডেড বাই রুম তাপমাত্রায় সম্পৃক্ত চাপ। ওকে, ভেরি গুড। পরেরটায় আসো, কি বললো? বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 60% হলে বায়ুর জলীয় বাষ্পের চাপ কত? দেখো, আমরা আর সমান সমান জানি ভাই কতটুকু আছে ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে। তো আমাদের বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, তার মানে নিচেরটা দেওয়া আছে। দেখো, বায়ুর তাপমাত্রার সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে 31.70 ইন্টু 10। আমাদেরকে বলছে কি 30 হলে বায়ুর জলীয় বাষ্পের চাপ কত। সো বায়ুর জলীয় বাষ্পের চাপ মানে হচ্ছে এখন আছে যে বায়ুটা সেটা কত চাপ দিচ্ছে। তাহলে আর এর মান তো 60%, 60 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে স্মল এফ এর মানটা বের করে ফেলবো। 31.7 ইন্টু 10 ইন্টু 60 ডিভাইডেড বাই 100। দেখো, এটা বুঝছো কিনা যে এটা হলো যতটুকু বায়ু আছে সেটা কত চাপ দিচ্ছে, আর নিচেরটা হচ্ছে যতটুকু বায়ু ম্যাক্সিমাম থাকতে পারতো বা সম্পৃক্ত বায়ু সেটা কতটুকু চাপ দেয় ওই তাপমাত্রায়। সহজ, পারবো? ভেরি গুড। দেখি পরের অঙ্ক কি আমরা আজকে করব না, এই যে অঙ্কটা আছে এই দুইটা অঙ্ক ভালো মতন বুঝো, নেক্সট অঙ্কটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করে ফেলবো। সো এই দুইটা অঙ্ক এবং পুরা ক্লাসটা এখনই একবার রিভিশন দিয়ে দাও, তাহলে মাথার মধ্যে থেকে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, শেষ করলাম। তাহলে আমাদের আরেকটা ক্লাস লাগবে যেখানে হচ্ছে আপেক্ষিকতা, এই আপেক্ষিক আর্দ্রতার কিছু ম্যাথ প্রবলেম আমরা দেখব এবং সেই সাথে হচ্ছে কয়েকটা সিকিউ প্রবলেম সলভ করে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে অধ্যায়। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।